রহস্য গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে পড়ব সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর কাহিনী এক শৃঙ্গ অভিযান। আজকে প্রথম পর্ব। 1 জুলাই। আশ্চর্য খবর, তিব্বত পর্যটক চার্লস উইল্যান্ডের একটা ডায়েরি পাওয়া গেছে। মাত্র 1 বছর আগে এই ইংরেজ পর্যটক তিব্বত থেকে ফেরার পথে সেখানকার কোনো অঞ্চলে খাম্পা শ্রেণীর এক দস্যুদলের হাতে পড়ে। দস্যুরা তার অধিকাংশ জিনিস লুট করে তাকে জখম করে রেখে যায়। উইলার্ড কোনো রকমে প্রায় আধমরা অবস্থায় ভারতবর্ষের আলমোড়া শহরে এসে পৌঁছয়। সেইখানেই তার মৃত্যু হয়। এসব খবর আমি খবরের কাগজেই পড়েছিলাম। আজ লন্ডন থেকে আমার বন্ধু ভূতত্ত্ববিদ জেরেমি সন্ডার্সের একটা চিঠিতে জানলাম যে উইলার্ডের মৃত্যুর পর তার সামান্য জিনিসপত্রের মধ্যে একটা ডায়েরি পাওয়া যায় এবং সেটা এখন সন্ডার্সের হাতে। তাতে নাকি একটা আশ্চর্য ব্যাপারের উল্লেখ আছে। আমার তিব্বত সম্বন্ধে প্রচণ্ড কৌতূহল, আর আমি তিব্বতী ভাষা জানিস জেনে সন্ডার্স আমাকে চিঠিটা লিখেছে। সেটার একটা অংশ এখানে তুলে দিচ্ছি। উইলার্ড আমার অনেক দিনের বন্ধু ছিল, সেটা তুমি জানো কি না জানি না। তার বিধবা স্ত্রী এডুইনার সঙ্গে পরশু দেখা করতে গিয়েছিলাম। সে বলল আলমোড়া থেকে তার মৃত স্বামীর যেসব জিনিস পাঠানো হয়েছিল তার মধ্যে একটা ডায়েরি রয়েছে। সে ডায়েরি আমি তার কাছ থেকে চেয়ে আনি। দুঃখের বিষয়, ডায়েরির অনেক লেখাই জল লেগে অস্পষ্ট হয়ে গেছে, তাই পড়া মুশকিল। কিন্তু তার শেষ পৃষ্ঠার কয়েকটা লাইন পড়তে কোনো অসুবিধা হয়নি। 19শে মার্চের একটা ঘটনা তাতে লেখা রয়েছে, শুধু 2টি লাইন। I saw a herd of unicorns today. I write this in full possession of my senses. তারপরে একটা প্রচণ্ড ঝড়ের ইঙ্গিত পেয়ে উইলার্ড ডায়েরি লেখা বন্ধ করে। তার এই অদ্ভুত উক্তি সম্বন্ধে তোমার কি মত জানতে ইচ্ছে করে, ইত্যাদি। উইলার্ড এক পাল ইউনিকর্ন দেখেছে বলে লিখেছে, আর তারপরেই বলছে সে সেটা সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে দেখেছে। এইটা বলার দরকার ছিল এই জন্যেই যে ইউনিকর্ন নামক প্রাণীটিকে আবহমানকাল থেকে সারা বিশ্বের লোকে কাল্পনিক প্রাণী বলেই জানে। এক শৃঙ্গ জানোয়ার, কপাল থেকে বেরোনো লম্বা পেঁচানো শিং বিশিষ্ট ঘোড়া। ইউনিকর্নের চেহারা বিলেতের ছবিতে যা দেখা যায় তা হলো এই। যেমন চীনের ড্রাগন কাল্পনিক, তেমনি ইউনিকর্নও কাল্পনিক। কিন্তু এই কাল্পনিক কথাটা লিখতে গিয়ে আমার মনে খটকা লাগছে। আমার সামনে টেবিলের উপর একটা বই খোলা রয়েছে, সেটা মহেঞ্জোদারো সম্পর্কে। প্রত্নতাত্ত্বিকরা এই মহেঞ্জোদারোর মাটি খুঁড়ে আজ থেকে 4000 বছর আগেকার এক আশ্চর্য ভারতীয় সভ্যতার যেসব নমুনা পেয়েছিলেন, তার মধ্যে ঘর, বাড়ি, রাস্তা, ঘাট, হাঁড়ি, কলসি, খেলনা ইত্যাদি ছাড়াও এক জাতের জিনিস ছিল যেগুলো হচ্ছে মাটির আর হাতির দাঁতের তৈরি চারকোনা সিল। এইসব সিলে খোদাই করা হাতি, বাঘ, ষাঁড়, গন্ডার ইত্যাদি আমাদের চেনা জানোয়ার ছাড়া একরকম জানোয়ার দেখা যায় যার শরীরটা অনেকটা বলদের মতো, কিন্তু মাথায় রয়েছে একটি মাত্র পাকানো শিং। এটাকে প্রত্নতাত্ত্বিকেরা কাল্পনিক জানোয়ার বলেই মেনে নিয়েছে। কিন্তু এতগুলো আসল জানোয়ারের পাশে হঠাৎ একটা আজগুবি জানোয়ার কেন খোদাই করা হবে সেটা আমি বুঝতে পারি না। এই জানোয়ার যে কাল্পনিক নয় সেটা ভাবার আরেকটা কারণ হচ্ছে 2000 বছর আগের রোমান পণ্ডিত প্লিনি তার বিখ্যাত জীবতত্ত্বের বইতে স্পষ্ট বলে গেছেন যে ভারতবর্ষে একরকম গরু আর একরকম গাধা পাওয়া যায় যাদের মাথায় মাত্র একটা শিং। গ্রিক মনীষী অ্যারিস্টটলও ভারতবর্ষে ইউনিকর্ন আছে বলে লিখে গেছেন। এ থেকে কি এমন ভাবা অন্যায় হবে যে এককালে এদেশে এক ধরনের একশৃঙ্গ জানোয়ার ছিল, যেটা এখান থেকে লোপ পেলেও হয়তো তিব্বতের কোনো অজ্ঞাত অঞ্চলে রয়ে গেছে, আর উইলার্ড ঘটনাচক্রে সেই অঞ্চলে গিয়ে পড়ে এই জানোয়ার দেখতে পেয়েছেন? একথা ঠিক যে গত 200 বছরে অনেক বিদেশি পর্যটকই তিব্বতে গিয়ে তাদের ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন এবং কেউই ইউনিকর্নের কথা লেখেননি। কিন্তু তাতে কী প্রমাণ হলো? তিব্বতে এখনও অনেক জায়গা আছে যেখানে মানুষের পা পড়েনি। সুতরাং সে দেশের কোথায় কী যে আছে তা কেউ সঠিক বলতে পারে? সন্ডার্সকে আমার এই কথাগুলো লিখে জানাবো, দেখি ও কী বলে। 15 জুলাই। আমার চিঠির উত্তরে লেখা সন্ডার্সের চিঠিটা তুলে দিচ্ছি। প্রিয় শঙ্কু, তোমার চিঠি পেলাম। উইলার্ডের ডায়েরির শেষ দিকের খানিকটা অংশ পড়তে পেরে আরও বিস্মিত হয়েছি। 16 মার্চে লিখেছে, টুডে আই ফ্লু উইথ দ্য 200-year-old ডামা। ফ্লু মানে কি এরোপ্লেনের ওরা? মনে তো হয় না। তিব্বতে তো রেলগাড়িই নেই, এরোপ্লেন যাবে কি করে? তাহলে কি সে কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই আকাশে ওঠার কথা বলছে? তাই বা বিশ্বাস করি কি করে?
এসব কথা পড়ে উইলারের মাথা ঠিক ছিল কিনা সে বিষয়ে সন্দেহ জাগে। অথচ আলমোড়ার যে ডাক্তারটি তাকে শেষ অবস্থায় দেখেছিলেন, অর্থাৎ মেজর হটন, তার মতে ইউলাইডের মাথায় কোনো গণ্ডগোল ছিল না। 13ই মার্চের ডায়েরিতে থোকচুম গোম্পা বলে একটা মঠের উল্লেখ পাওয়া যাচ্ছে। উইলারের মঠে, এ ওয়ান্ডারফুল মনাস্ট্রি, নো ইউরোপিয়ান হ্যাজ এভার বিন হিয়ার বিফোর। তুমি কি এই মঠের নাম শুনেছো কখনো? যাই হোক, আসল কথা হচ্ছে উইলার্ডের এই ডায়েরি পড়ে আমার মনে তিব্বত যাওয়ার একটা প্রবল বাসনা জেগেছে। আমার জার্মান বন্ধু উইলহেম ক্রোলও এই ব্যাপারে উৎসাহী। তাকে অবশ্যই উড়ন্ত লামার বিবরণী বেশি আকর্ষণ করেছে। জাদুবিদ্যা, উইচক্রাফট ইত্যাদি সম্বন্ধে ক্রোলের মূল্যবান গবেষণা আছে, তুমি হয়তো জানো। সে পাহাড়েও চড়তে পারে খুব ভালো। বলা বাহুল্য, আমরা যদি যাই তো তোমাকে সঙ্গী হিসেবে পেলে খুবই ভালো হবে। এ মাসেই রওনা হওয়া যেতে পারে। কি স্থির করো সেটা আমাকে জানিও। শুভেচ্ছা নিও। ইতি জেরেমি সন্ডার্স। উড়ন্ত লামা? তিব্বতী যোগী মিলারেপার আত্মজীবনী আমি পড়েছি। ইনি তান্ত্রিক জাদুবিদ্যা শিখে এবং যোগ সাধনা করে নানা রকম আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তার মধ্যে একটা ছিল উড়ে বেড়ানোর ক্ষমতা। এই জাতীয় কোনো মহাযোগীর সাহায্যেই কি উইলার আকাশে উড়েছিল? সব মিলিয়ে ব্যাপারটা আমার মনেও প্রচণ্ড কৌতূহল উদ্বেগ করেছে। তিব্বত যাইনি, কেবল দেশটা নিয়ে ঘরে বসে পড়াশোনা করেছি আর তিব্বতী ভাষাটা শিখেছি। ভাবছি সন্ডার্সের দলে আমিও যোগ দেব। এতে ওদের সুবিধেই হবে, কারণ আমার তৈরি এমন সব ওষুধপত্র আছে যার সাহায্যে পার্বত্য অভিযানের শারীরিক গ্লানি অনেকটা কমিয়ে দেওয়া যায়। 27শে জুলাই। আজ আমার পড়শি ও বন্ধু অবিনাশবাবুকে তিব্বত অভিযানের কথা বলতে গিয়ে তিনি একেবারে হাঁ হাঁ করে উঠলেন। দুবার আমার সঙ্গে ভারতবর্ষের বাইরে গিয়ে নানান বিচিত্র অভিজ্ঞতার ফলে ওর এই পৌর বয়সে ভ্রমণের নেশা জাগিয়ে উঠেছে। তিব্বত জায়গাটা খুব আরামের নয় এবং অনেক অজানা দুর্গম জায়গায় আমায় যেতে হবে শুনে ভদ্রলোক বললেন, সে হোক গে, শিবের পাহাড় কৈলাসটা যদি একবার চাক্ষুষ দেখতে পারি তো আমার হিন্দু জন্ম সার্থক। কৈলাস যে তিব্বতে সেটা জানলেও তার পাশের বিখ্যাত হ্রদটির কথা অবিনাশবাবু জানতেন না। বললেন, সে কি মশাই, মানস সরোবর তো কাশ্মীরে বলেই জানতাম। একশৃঙ্গ আর উড়ন্ত লামার কথাটা আর অবিনাশবাবুকে বললাম না, কারণ ওই দুটো নিয়ে এখনও আমার মনে খটকা রয়ে গেল। খাম্পা দস্যুদের কথাটা বলাতে ভদ্রলোক বললেন, তাতে ভয়ের কি আছে মশাই, আপনার ওই হনলুলু পিস্তল দিয়ে ওদের সাবার করে দেবেন। অ্যানাহিলিন যে হনলুলু কী করে হলো তা জানি না। কাঠগোদাম থেকেই যাওয়া স্থির করেছি। আজ সন্ডার্সকে টেলিগ্রামে জানিয়ে দিয়েছি যে আমি 1 তারিখ কাঠগোদামে পৌঁছাবো। জিনিসপত্র বেশি নেওয়ার প্রশ্নই ওঠে না। অবিনাশবাবুকেও সেটা বলে দিলাম। উনি আবার পাশ বালিশ ছাড়া ঘুমোতে পারেন না, তাই ওর জন্য ফুঁ দিয়ে ফোলানো যায় এরকম একটা লম্বাটে বালিশ তৈরি করে দেবো বলেছি। শীতে পড়ার জন্য আমারই আবিষ্কৃত স্যাংক্লন প্লাস্টিকের হালকা পোশাক নিচ্ছি। এয়ার কন্ডিশনিং পিল নিচ্ছি। বেশি উঁচুতে উঠলে যাতে নিঃশ্বাসের কষ্ট না হয় তাই জন্য আমার তৈরি অক্সিমোর পাউডার নিচ্ছি। এছাড়া অমনিস্কোপ, ক্যামেরা পিট ইত্যাদি তো নিচ্ছি। সব মিলিয়ে 5 সেরের বেশি ওজন হওয়ার কথা নয়। পায়ে পড়ার জন্য পশমের বুট আলমোড়াতেই পাওয়া যাবে। কদিন হলো খুব গুমোট হয়েছে। এবার ঘোর বর্ষা শুরু হবে বলে মনে হয়। হিমালয়ের প্রাচীর পেরিয়ে একবার তিব্বতে পৌঁছতে পারলে মনসুন আর আমাদের নাগাল পাবে না। 2রা আগস্ট, গারবেয়াং। এর মধ্যে ডায়েরি লেখার সময় পাইনি। আমরা কাঠগোদাম ছেড়ে মোটরে করে আলমোড়া পর্যন্ত এসে তারপর ঘোড়া করে উত্তর পূর্বগামী পাহাড়ি রাস্তা ধরে প্রায় 150 মাইল অতিক্রম করে কাল সন্ধ্যায় গারবেয়াংয়ে এসে পৌঁছেছি। গারবেয়াং 10,000 ফুট উঁচুতে অবস্থিত একটা ভুটিয়া গ্রাম। আমরা এখনও ভারতবর্ষের মধ্যেই রয়েছি। আমাদের পূর্ব দিকে খাদের নিচ দিয়ে কালী নদী বয়ে চলেছে। নদীর ওপারে নেপাল রাজ্যের ঘন ঝাউবন দেখা যাচ্ছে। এইখান থেকে আরও 20 মাইল উত্তরে গিয়ে 16,000 ফুট উঁচুতে একটা গিরিবর্ত পেরিয়ে লিপুধরা পেরোলেই ভারতবর্ষ ছাড়িয়ে তিব্বতে প্রবেশ। কৈলাস মানস সরোবর তিব্বতের সিনেমা থেকে মাইল 40। দূরত্বের দিক দিয়ে বেশি নয় মোটেই, কিন্তু দুর্গম গিরিপথ, বেয়ারা শীত আর তার সঙ্গে আরও 5 রকম বিপদ আপদের কথা কল্পনা করে ভারতবর্ষের 99.9% লোকই আর এদিকে আসার নাম করে না। অথচ এই পথটুকু আসতেই আমরা যা দৃশ্যের নমুনা পেয়েছি, এরপর না জানি কি আছে সেটা ভাবতে এই বয়সে আমার রোমাঞ্চ হচ্ছে। এবার আমাদের দলটার কথা বলি। সন্ডার্স ও ক্রোল ছাড়া আরও একজন বিদেশি আমাদের সঙ্গ নিয়েছেন। এনার নাম সের্গেই মার্কোভিচ।
যাতে রাশিয়ান, থাকেন পোল্যান্ডে, ইংরেজিটা ভালোই বলেন। আমার মধ্যে ইনিই অপেক্ষাকৃত কম বয়সী, দোহারা লম্বা চেহারা, ঘোলাটে চোখ, মাথায় একরাশ অবিন্যস্ত তামাটে চুল, ঘন ভুরু আর ঠোঁটের দুপাশে ঝুলে থাকা লম্বা গোঁফ। এর সঙ্গে আমাদের আলাপ আলমোড়াতে। ইনিও নাকি তিব্বত যাচ্ছিলেন, তার একমাত্র কারণ ভ্রমণের নেশা। তাই আমরা যাচ্ছি শুনে আমাদের দলে ভিড়ে পড়লেন। এমনি হয়তো লোক খারাপ নয়, কিন্তু ঠোঁট হাসলেও চোখ হাসে না বলে দেখে মনে হয় তেমন অবস্থায় পড়লে চোখ খুন খারাপিতেও পেছপা হবেন না। সেই কারণেই বোধহয় ক্রোলের একে পছন্দ নয়। ক্রোলের নিজের হাইট 5.5 ফুটের বেশি না। টেকো মাথা, দুদিকে সোনালি চুল কানের ওপর এসে পৌঁছেছে, বেশ গাঁট্টা গোট্টা চেহারা, তবে আদৌ হিংস্র নয়। তাকে দেখে বোঝার উপায় নেই সে 5বার ম্যাটারহনের চূড়ায় উঠেছে। লোকটা মাঝে মাঝে বেজায় অন্যমনস্ক হয়ে পড়ে, 3বার নাম ধরে ডাকলে তবে জবাব দেয়। আর প্রায় দেখি যেন ডান হাতের আঙুল নেড়ে কি যেন হিসেব করে। আমরা যেমন কোড়ে আঙুল থেকে শুরু করে 5 আঙুলের গাঁটে গাঁটে বুড়ো আঙুল পর্যন্ত থেকে 1 থেকে 20 পর্যন্ত গুনতে পারি, ইউরোপের লোকেরা দেখছি সেটা একেবারেই পারে না। এরা একটা আঙুলে 1 গোনে। গাঁটের ব্যাপারটা বোধহয় ভারতীয়। সন্ডার্স আমার থেকে 5 বছরের ছোট, সুগঠিত সুপুরুষ চেহারা, বুদ্ধিদীপ্ত হালকা নীল চোখ, প্রশস্ত ললাট। সে এই কদিনে তিব্বত সম্বন্ধে খানদশেক বই পড়ে অভিযানের জন্য তৈরি হয়ে এসেছে। যোগবল বা ম্যাজিকে তার বিশ্বাস নেই, এসব বই পড়েও সে বিশ্বাস জাগেনি, এবং এই নিয়ে ক্রোলের সঙ্গে তার মাঝে মাঝে তর্ক বিতর্ক হচ্ছে। এই 3জন ছাড়া অবশ্যই রয়েছেন আমার প্রতিবেশী তীর্থযাত্রী শ্রী অবিনাশচন্দ্র মজুমদার, যিনি আপাতত আমাদের থেকে 20 হাত দূরে খাদের পাশে একটা পাথরের খণ্ডে বসে তামার পাত্রে তিব্বতী চা নিয়ে কাছেই খুঁটির কাছে বাঁধা একটা ইয়াক বা চমড়ি গায়ের দিকে চেয়ে আছেন। আজ সকালেই ভদ্রলোক বলছিলেন, মশাই, সেই ছেলেবেলা থেকে পুজোর কাজে চামড়ের ব্যবহার দেখে আসছি, আজ একদিনে তার উৎপত্তিস্থল দেখলাম। সাদা চমড়ির লেজ দিয়ে চামড় তৈরি হয়। এখানে যে চমড়িটা আছে সেটা অবশ্য কালো। আমরা বাকি 4 জনে বসেছি একটা ভুটিয়ার দোকানের সামনে। সেই দোকান থেকে কেনা তিব্বতী চা ও সাম্পায় আমরা ব্রেকফাস্ট সারছি। সাম্পা হলো গমের ছাতুর ডালা, জলে বা চায়ে ভিজিয়ে খেতে হয়। এই চা কিন্তু আমাদের ভারতীয় চা নয়, এই চা চীন দেশে আসে, এর নাম হচ্ছে ব্রিক টি। দুধ চিনির বদলে নুন আর মাখন দিয়ে এই চা তৈরি হয়। একটা লম্বা বাঁশের চোঙার মধ্যে চা ঢেলে আর একটা বাঁশের ডান্ডা দিয়ে মোক্ষম ঘাঁটাল দিলে চায়ে মাখনে একাকার হয়ে এই পানীয় প্রস্তুত হয়। তিব্বতীরা চা খায় দিনে 30-40 বার। চা আর সাম্পা ছাড়া যেটা খায় সেটা হলো ছাগল আর চমড়ির মাংস। এসব হয়তো আমাদেরও খেতে হবে, যদিও চাল ডাল সবজি কফি টিনের খাবার আমরা সঙ্গে নিয়েছি। সেসব যতদিন চলে চলবে। তারপর সব কিছু ফুরেলে রয়েছে আমার ক্ষুধা তৃষ্ণানাশক বড়ি, বটিকা ইন্ডিকা। অবিনাশবাবু আমায় শাসিয়ে রেখেছেন। আমাকে মশাই ওই আপনার সাহেব বন্ধুদের সঙ্গে মিশতে বসবেন না। আপনি 64টা জানতে পারেন, আমার বাংলা বই আর সম্বল নেই। সকাল সন্ধ্যায় গুড মর্নিং গুড ইভিনিংটা বলতে পারি, এমনকি ওনাদেরকেও খাদে টাদে পড়ে গেলে গুড বাইটাও মুখ থেকে বেরিয়ে যেতে পারে। তার বেশি আর কিছু পাবেন না। আপনি বরং বলে দেবেন আমি একজন মৌনী সাধু তীর্থ করতে চাচ্ছি। সত্যি অবিনাশবাবু খুব কম কথা বলছেন। আমি একা থাকলেও কথা বলেন ফিস ফিস করে। একটাই সুবিধা এই যে ভদ্রলোকের ঘোড়া চড়তে কোনো অসুবিধা হচ্ছে না। এসব অঞ্চলে ঘোড়া ছাড়া গতি নেই। 6টা ঘোড়া, মালবাইবার জন্য 4টে চমড়ি আর 8 জন ভুটিয়া কুলি আমরা সঙ্গে নিচ্ছি। হুইলারের ডায়েরিটা নিজের চোখে দেখে আমারও ইউনিকর্ন ও উড়ন্ত লামা সম্পর্কে কৌতূহল 10 গুণ বেড়ে গেছে। এখানে একদল তিব্বতী পশমের ব্যাপারী এসছে। তাদের একজনের সঙ্গে আলাপ করে একসঙ্গে জানার কথা জিজ্ঞাসা করাতে সে বোধহয় আমাকে পাগল ভেবে দাঁত বার করে হাসতে লাগলো। উড়ন্ত লামার কথা জিজ্ঞেস করাতে সে বলল সব লামাই নাকি উঠতে পারে। আসলে এদের সঙ্গে কথা বলে কোনো ফল হবে না। হুইলার্ডের সৌভাগ্য আমাদের হবে কিনা জানি না। একটা সুখবর আছে এই যে, হুইলার্ডের 11 মাসের ডায়েরিতে একটা জায়গার উল্লেখ দেওয়া আছে যেটার নাম দেয়া নেই, কিন্তু ভৌগোলিক অবস্থান দেয়া আছে। সেটা হলো ল্যাটিটিউড 33.3 নর্থ আর লঙ্গিটিউড 84 ইস্ট। ম্যাপ খুলে দেখা যাচ্ছে সেটা কৈলাসের প্রায় 100 মাইল উত্তর পশ্চিমে চাংথাং অঞ্চলে। এই চাংথাং ভয়ানক জায়গা। সেখানে গাছপালা বলতে কিছু নেই, শুধু আছে দিগন্ত বিস্তৃত বালি আর পাথরে মেশানো রুক্ষ জমির মাঝে এক একটা হ্রদ। মানুষ বলতেও এক যাযাবর শ্রেণীর লোকেরা ছাড়া কেউ থাকে না ওখানে। শীতও নাকি প্রচণ্ড, তার উপর আছে বরফের ঝড়, যাকে বলে ব্লিজার্ড।
যা নাকি 7 পুরু পশমের জামা ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। সবই সহ্য হবে যদি যাত্রার উদ্দেশ্য সফল হয়। অবিনাশবাবু বলছেন, কোনো ভাবনা নেই, ভক্তির জোর আর কৈলাসের কৃপায় আপনাদের সব মনস্কামনা পূর্ণ হবে। রহস্য গল্প চ্যানেলে আপনারা শুনছেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার একশৃঙ্গ অভিযান। এখন দ্বিতীয় অংশ। 4 আগস্ট, পুরাং উপত্যকা। 12,000 ফুট উঁচুতে একটা ঘরস্রোতা পাহাড়ি নদীর ধারে আমরা ক্যাম্প ফেলেছি। হাঁপড়ের সাহায্যে ধুনি ঝালিয়ে তার সামনে মাটিতে কম্বল বিছিয়ে বসেছি। বিকেল হয়ে আসছে, চারিদিক বরফে ঢাকা পাহাড়ে ঘেরা এই জায়গাটা রোদ সরে গিয়ে আবহাওয়া দ্রুত ঠান্ডা হয়ে আসছে। আশ্চর্য এই যে এখানে সন্ধ্যা থেকে সকাল অবধি দুর্জয় শীত হলেও দুপুরের দিকে তাপমাত্রা চলে গিয়ে মাঝে মাঝে 80-90 ডিগ্রি ফারেনহাইট উঠে যায়। গার্বিয়াং থেকে রওনা হওয়ার আগে চড়াই উঠতে হবে বলে নিঃশ্বাসে যাতে কষ্ট না হয় তার জন্য আমি সকলকে অক্সিমোর পাউডার অফার করি। সন্ডার্স ও অবিনাশবাবু আমার ওষুধ খেলেন। ক্রোল বলল সে জার্মানির পার্বত্য অঞ্চলে মাইঙ্গিনেন শহরে থাকে, ছেলেবেলা থেকে সে পাহাড়ে চড়েছে, তাই তার ওষুধের দরকার হবে না। মার্কোভিচকে জিজ্ঞেস করতে সেও বলল ওষুধ খাবে না। কেন খাবে না তার কোনো কারণ দিল না। বোধহয় আমার তৈরি ওষুধে তার আস্থা নেই। সে যে অত্যন্ত মূর্খের মতো কাজ করেছে সেটা পরে নিজেও বুঝতে পেরেছিল। ঘোড়ায় চড়ে দিব্যি চলছিলাম আমরা পাহাড়ে পথ ধরে। বেটে বেটে তিব্বতী ঘোড়ার পিছে আমরা 5 জন, আর আমাদের পেছনে কুলি আর মালবাহী চমড়ির দল। 16,000 ফুটে গুরুপলা গিরিবত্ত পেরোতেই হিমেল বাতাসের শোঁ শব্দ ছাড়িয়ে একটা অদ্ভুত আওয়াজ আমাদের কানে এলো। আমাদের মধ্যে কে যেন প্রচণ্ড রোরে হাসতে শুরু করেছে। এদিক ওদিক চেয়ে একটু হিসেব করে শুনে বুঝতে পারলাম হাসিটা আসছে সব থেকে সামনের ঘোড়ার পিঠ থেকে। পিঠে রয়েছেন শ্রীমান সের্গেই মার্কোভিচ। তার হাসিটা এমনই বিকট ও অস্বাভাবিক যে আমাদের দলটা আপনা থেকেই থেমে গেল। মার্কোভিচ থেমেছে, এবার সে ঘোড়ার পিঠ থেকে নামলো। তারপর তার সে সমস্ত দেহ কাঁপিয়ে হাসতে হাসতে অত্যন্ত বেপরোয়া ও বেসামালভাবে রাস্তার ডান দিকে এগোতে থাকলো। ডান দিকে খাদ, আর সে খাদ দিয়ে একবার গড়িয়ে পড়লে অন্তত 2,000 ফুট নিচে গিয়ে সে গড়ানো থামবে এবং অবিনাশবাবুর গুড বাই বলার সুযোগ এসে যাবে। সন্ডার্স, কোল ও আমি ঘোড়া থেকে নেমে ব্যস্তভাবে মার্কোভিচের দিকে এগিয়ে গেলাম। লোকটার চোখ ঘোলাটে, তার হাসিও ঘোলাটে মনের হাসি। এবার বুঝতে পারলাম তার কি হয়েছে। 12,000 ফুটের পর থেকেই আবহাওয়ায় অক্সিজেন রীতিমতো অভাব হতে শুরু করে। কোনো কোনো লোকের ক্ষেত্রে সেটা নিঃশ্বাসের কষ্ট ছাড়া আর কোনো গণ্ডগোলের সৃষ্টি করে না, কিন্তু এক একজনের ক্ষেত্রে সেটা রীতিমতো মস্তিষ্কের বিকার ঘটিয়ে দেয়। তার ফলে কেউ কাঁদে, কেউ হাসে, কেউ ভুল বকে, আবার কেউ বা অজ্ঞান হয়ে যায়। মার্কোভিচকে হাসিতে পেয়েছে। আমাদের কুলিরাও বোধহয় এ ধরনের ব্যায়াম কখনো দেখেনি, কারণ তারা দেখছি মজা পেয়ে নিজেরাও হাসতে শুরু করেছে। 9টি পুরুষের অষ্টহাসি এখন চারিদিকে পাহাড় থেকে প্রতিধ্বনিত হচ্ছে। ক্রোল হঠাৎ আমার দিকে এগিয়ে এসে বলল, ওকে মারি একটা ঘুষি। আমি তো অবাক, বললাম কেন, ঘুষি মারবে কেন? ওর তো অক্সিজেনের অভাবে এই অবস্থা হয়েছে। সেই জন্যই তো বলছি, এই অবস্থায় ওকেও তোমার ওষুধ খাওয়াতে পারবে না, বেহুঁশ হলে জোর করে গেলানো যেতে পারে। এরপর আমি কিছু বলার আগেই ক্রোল মার্কোভিচের দিকে এগিয়ে গিয়ে একটা প্রচণ্ড ঘুষিতে তাকে ধরাশায়ী করে দিল। অজ্ঞান অবস্থায় তার মুখ হাঁ করে তার গলায় আমার পাউডার গুঁজে দিলাম। 10 মিনিট পরে জ্ঞান হয়ে ভদ্রলোক ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক দিয়ে তার চোয়ালে হাত বুলোতে বুলোতে সুবোধ বালকের মতো তার ঘোড়ার পিঠে চেপে বসলো। আমরা সকলে আবার রওনা দিলাম। পুরাঙে এসে ক্যাম্প ফেলে আগুন জ্বেলে বসবার পর ক্রোল ও সন্ডার্সের সঙ্গে ইউনিকর্ন নিয়ে কথা হলো। সন্ডার্স বলল, বিংশ শতাব্দীতে পৃথিবীতে হঠাৎ একটা নতুন জাতের জানোয়ার আবিষ্কার করাটা কি সাংঘাতিক ব্যাপার বলো তো, আর এক আত্মা নয়, একেবারে দলে দলে। ইউনিকর্ন থেকে আলোচনাটা আরও অনেক কাল্পনিক প্রাণীতে চলে গেল। সত্যি, পুরাকালে কত রকমই না উদ্ভট জীবজন্তু সৃষ্টি করেছে মানুষের কল্পনা নয়। অবশ্যই কোনো কোনো পণ্ডিত বলেন যে এসব নিছক কল্পনা নয়। প্রাগৈতিহাসিক যুগে মানুষ যেসব প্রাণীদের দেখত সেসব তার আবছা আবছা স্মৃতি নাকি অনেক যুগ পর্যন্ত মানুষের মনে থেকে যায়। সেই স্মৃতির সঙ্গে কল্পনা জুড়ে মানুষ এইসব উদ্ভট প্রাণীর সৃষ্টি করে। সেই প্রাগৈতিহাসিক টেরোড্যাকটিল বা ইপিনিয়নিস পাখির স্মৃতি থেকেই হয়তো শুরু হয়েছে গরুর বা জটায়ু বা সিন্ধবাদ নাবিকের গল্পের অধিকার রক পাখি, যার ছানার খাদ্য ছিল একটা আস্ত হাতি। মিশর দেশের উপকথায় তীবেন্নু পাখির কথা আছে, পরে ইউরোপে যার নাম হয়েছিল ফিনিক্স,
এই ফিনিক্সের নাকি মৃত্যু নেই, একটা সময় আসে যখন সে নিজেকেই নিজে আগুনে পুড়িয়ে মেরে ফেলে, আর পর মুহূর্তেই তার ভস্ম থেকে নতুন ফিনিক্স জন্ম নেয়। আর আছে ড্র্যাগন, যার অস্তিত্ব পূর্ব পশ্চিম দুদিকের লোকই বিশ্বাস করত। তফাৎ এই যে পশ্চিমের ড্র্যাগন ছিল অনিষ্টকারী দানব, আর চীন বা তিব্বতের ড্র্যাগন হচ্ছে মঙ্গলময় দেবতা। এইসব আলোচনা করতে করতে আমি মার্কোভিচের কথাটা তুললাম। আমার মতে তাকে আমাদের অভিযানের আসল উদ্দেশ্যটা জানানো দরকার। চ্যাংথাং অঞ্চলের ভয়াবহ চেহারাটাও তার কাছে পরিষ্কার করা দরকার। সেটা জেনেও যদি সে আমাদের সঙ্গে যেতে চায় তো চলুক, আর না হলে হয় সে নিজের রাস্তা ধরুক, নয় দেশে ফিরে যাক। ক্রোল বলল, ঠিক বলেছ। যে লোক আমাদের সঙ্গে ভালো করে মিশতে পারে না তাকে সঙ্গে নেওয়া কি দরকার? যা বলবার এখনই বলে হোক। সন্ডার্স বলল, মার্কোভিচকে পশ্চিমের তাঁবুতে যেতে দেখেছি। আমরা তিনজনে তাঁবুর ভেতর ঢুকলাম। মার্কোভিচ একপাশে অন্ধকার ঘাড় গুজে বসে আছে। আমরা ঢুকতে সে মুখ তুলে চাইল। সন্ডার্স ভনিতা না করে সরাসরি উইলার্ডের ডায়েরি আর অ্যাকশিংয়ের কথায় চলে গেল। তার কথার মাঝখানেই মার্কোভিচ বলে উঠল, ইউনিকান তো আমি ঢের দেখেছি, আজকেও আসার সময় দেখলাম। তোমরা দেখনি বুঝি? আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। মার্কোভিচ যেমনই বসেছিল তেমনই বসে আছে। সে যে ঠাট্টা করে কথাটা বলেছে সেটা তার ভাব দেখে মোটেই মনে হয় না। তাহলে কি আমার ওষুধ পুরোপুরি কাজ করেনি? তার মাথা কি এখনও পরিষ্কার করেনি? ক্রোল গুনগুন করে একটা জার্মান সুর ভাঁজতে ভাঁজতে বাইরে চলে গেল। বুঝলাম সে হাল ছেড়ে দিয়েছে। এবার আমরা দুজনে উঠে পড়লাম। বাইরে এলে ক্রোল তার পাইপ ধরিয়ে বিদ্যুতের সুরে বলল, এটাও কি তোমার অক্সিজেন অভাব বলে মনে হয়? আমি আর সন্ডার্স দুজনেই চুপ। আমরা নিঃসন্দেহে একটা পাগলকে সঙ্গে নিয়ে চলেছি বলে ক্রোল তার ক্যামেরা নিয়ে 50 দূরে একটা প্রকাণ্ড পাথরের গায়ে খোদাই করা তিব্বতী মহামন্ত্র ওম মণিপদ্মে হোমের ছবি তুলতে চলে গেল। মার্কোভিচ কি সত্যিই পাগল না সাজা পাগল? আমার মনটা খুঁতখুত করছে। আমাদের মধ্যে অবিনাশবাবুই বোধহয় সব থেকে ভালো আছেন। প্রায় 40 বছর ধরে ভদ্রলোককে দেখছি, ওর মধ্যে যে কোনো রসবোধ আছে তা আগে কল্পনাও করতে পারিনি। আমার বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে উনি চিরকালই ঠাট্টা করে এসছেন। আমার যুগান্তকারী আবিষ্কারগুলো ওর মনে কোনো দিন বিস্ময় বা শ্রদ্ধা জাগাতে পারেনি। কিন্তু ওই যে দুবার আমার সঙ্গে বাইরে গেলেন, একবার আফ্রিকায় আর একবার প্রশান্ত মহাসাগরের সেই আশ্চর্য দ্বীপে, তারপরেই দেখেছি ওর চরিত্রে একটা বিশেষ পরিবর্তন এসছে। ভ্রমণে মনের প্রসার বাড়ে বলে ইংরেজিতে একটা কথা আছে, সেটা অবিনাশবাবুর ক্ষেত্রে চমৎকারভাবে ফলেছে। আজ বারবার উনি আমার কানের কাছে এসে বিড়বিড় করে গেছেন, কৈলাস বুধর অতি মনোহর, কোটি শশী পরকাশ, গন্ধর্ব কিন্নর যক্ষ বিদ্যাধর অপ্সরাগণের বাস। কৈলাস সম্বন্ধে পৌরাণিক ধারণাটা অবিনাশবাবু এখনও বিশ্বাস করে বসে আছেন। আসল কৈলাসের সাক্ষাৎ পেয়ে ভদ্রলোককে কিঞ্চিত হতাশ হতে হবে। আপাতত উনি কুলিদের রান্নার আয়োজন দেখতে ব্যস্ত। বুনো ছাগলের মাংস রান্না করছে ওরা। দূরে, বহু দূরে আমরা যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে ঘোড়ার পিঠে একদল লোক আমাদের দিকে এগিয়ে এসছে। এতক্ষণ লোকটাকে কতগুলো চলমান কালো বিন্দু বলে মনে হচ্ছিল, এখন তাদের চেহারাটা কমে স্পষ্ট হয়ে আসছে। এদের দেখতে পেয়ে আমাদের লোকগুলোর মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করছি। কারা এরা? শীত বাড়ছে, আর বেশিক্ষণ বাইরে বসা যাবে না। 4 আগস্ট সন্ধ্যে 7টা। একটা বিশেষ চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল এই কিছুক্ষণ আগে। দূর থেকে যে দলটাকে আসতে দেখেছিলাম সেটা ছিল একটা খাম্পা দস্যু দল। এই বিশেষ দলটি যে উইলার্ডকে আক্রমণ করেছিল তারও প্রমাণ পেয়েছি। 22টা ঘোড়ার পেছনে 22 জন লোক, তাদের প্রত্যেকের মোটা পশমের জামার কোমরে ভেজা তলোয়ার, কুকরি, ভোজালি আর পিঠের সঙ্গে বাঁধা আদ্যিকালের গাদা বন্দুক। এছাড়া আছে 5টা লোমস তিব্বতী কুকুর। দলটা যখন প্রায় 100 গজ দূরে, আমাদের দুজন লোক রাবসাং ও টুন্ডুক হন্ততন্ত হয়ে আমাদের কাছে এসে বলল, আপনাদের সঙ্গে যে অস্ত্রশস্ত্র আছে তাবুত থেকে ভিতরে থেকে বাইরে নিয়ে আসুন। আমি বললাম, কেন? ওদের দিয়ে দিতে হবে নাকি? না না, ওরা বিলেতি বন্দুকের সমীহ করে চলে, না হলে ওরা সব তছনছ করে লুট করে নিয়ে চলবে। ভারী বেপরিয়া দস্যু ওরা। আমাদের সঙ্গে 3টে বন্দুক, একটা এনফিল্ড, একটা অস্ট্রিয়ান মাকলিয়ার। সন্ডার্স ও ক্রল তাবু থেকে টোটা সময় বন্দুক বার করে আনলো। মার্কোভিচের বেরোনোর নাম নেই। আমি প্রয়োজনে পকেট থেকে আমার অ্যানাল পিস্তল বার করব, তাই হাত খালি রাখতে হবে। অথচ দুজনের হাতে 3টে বন্দুক বেমানান। তাই অবিনাশবাবুকে ডেকে তার হাতে একটা মানলিক হাত তুলে দেওয়া হলো।
ভদ্রলোক একমাত্র হাঁ হাঁ করে থেমে গিয়ে কাঁপা হাতে বন্দুকটা নিয়ে দস্যু দলের উল্টো দিকে মুখ করে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। দস্যু দল এসে পড়ল। ধুমসো লোমস তিব্বতী কুকুরগুলো আমাদের দিকে তাকিয়ে প্রচণ্ড ঘেউ ঘেউ করছে। তাদেরও ভাবটা দস্যুদের মতো। আমাদের দলের লোকগুলোর অবস্থা কাহিল। যে যেখানে ছিল সব যৌথভাবে বসে পড়েছে। এইসব দস্যু সাধারণত যাযাবরদের আস্তানায় গিয়ে সর্বস্ব লুট করে নিয়ে চলে যায়। উপযুক্ত অস্ত্র ছাড়া এদের বাধা দিতে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। অবশ্যই এরা যদি তিব্বত পুলিশের হাতে পড়ে তাহলে এদের চরম শাস্তির ব্যবস্থা আছে। গর্দান আর ডান হাতটা কেটে নিয়ে সেগুলো সোজা রাজধানীর লাসায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই ধুধু প্রান্তরে বরফে ঢাকা গিরিপথের আনাচে কানাচে এদের খুঁজে পাওয়া মোটেই সহজ নয়। এও শুনেছি এইসব দস্যুদের নাকি নিজেদেরও নরক ভোগের ভয় আছে, তাই এরা লুটপাট বা খুন খারাপি করে নিজেরাই, হয় কৈলাস প্রদক্ষিণ করে, না হয় কোনো উঁচু পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে গলা ছেড়ে নিজেদের পাপের ফিরিস্তি দিয়ে প্রায়শ্চিত্ত করে নেয়। দস্যুদের সামনে যে রয়েছে তাকেই মনে হলো পালের গোদা। নাক থ্যাবড়া, কানে মাকড়ি, মাথায় রুক্ষ চুল টুপির পাশ দিয়ে বেরিয়ে রয়েছে। বয়স বেশি না হলেও মুখের চামড়া কুঁচকে গেছে। কুতকুতে চোখে অত্যন্ত সন্দিগ্ধভাবে আমাদের চারজনকে নিরীক্ষণ করছে। বাকি লোকগুলো যে যেখানে ছিল সেখানেই চুপ করে ঘোড়ার লাগাম ধরে অপেক্ষা করছে। বোঝা যাচ্ছে নেতার হুকুম না পেলে কিছু করবে না। এবার দস্যু নেতা ঘোড়ার পিঠ থেকে নামলো। তারপর কোলের দিকে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে চাপা ঘড়ঘড় গলায় বলল, পেলিং। পেলিং মানে ইউরোপীয়। ক্রোলের হয়ে আমি হ্যাঁ বলে জবাব দিয়ে দিলাম। দিয়েই খটকা লাগলো। ইউরোপীয় দিকে এরা চিনল কী করে? লোকটা এবার ধীরে ধীরে সন্ডার্সের দিকে এগিয়ে গেল। তারপর তার পায়ের কাছ থেকে একটা বেক বিনের খালি টিন তুলে সেটা উল্টে পাল্টে দেখে তার গন্ধ শুকে আবার মাটিতে ফেলে ভারী ভারী বুটের গোড়ালিতে এক মোক্ষম চাপে সেটা থেঁতলে মাটির সঙ্গে সমান করে দিল। সন্ডার্স হাতে বন্দুক নিয়ে দাঁতে দাঁত চেপে দস্যু নেতার ঔদ্ধত্য হজম করার আপ্রাণ চেষ্টা করছে। কোত্থেকে জানি মাঝে মাঝে একটা দাঁড় কাকের গভীর কর্কশ কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এছাড়া কেবল নদীর কুলকুল শব্দ। কুকুরগুলো আর ডাকছে না। এই থমথমের মধ্যে আবার দস্যু নেতার ভারী বুটের শব্দ পাওয়া গেল। সে এবার অবিনাশবাবুর সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভদ্রলোক যে কেন তাকে মাথা হেঁট করে নমস্কার করলেন তা বোঝা গেল না। দস্যু নেতার বোধহয় ব্যাপারটা ভারী কমিক মনে হলো, কারণ সে সশব্দে একটা বড় হাসি হেসে অবিনাশবাবুর হাতের বন্দুকের মাঠে একটা খোঁচা মারল। এবার ক্রোলের দিকে চোখ পড়াতে সভয় দেখলাম সে তার বন্দুকটা দস্যু নেতার দিকে উঠিয়েছে। প্রচণ্ড রাগে তার কপালের শিরাগুলো ফুলে উঠেছে। আমি চোখ দিয়ে ইশারা করে তাকে ধৈর্য হারাতে মানা করলাম। ইতিমধ্যে সন্ডার্স আমার পাশে দাঁড়িয়েছে। সে ফিসফিস করে বলল, দে হ্যাভ অ্যান এনফিল্ড টু। কথাটা শুনে অন্য দস্যুগুলো চেয়ে দেখি তাদের মধ্যে একজন একটা হিংস্র চেহারার লোক ঘোড়ার পিঠে সামনের দিকে এগিয়ে এসছে। তার কাঁধে সত্যি একটা এনফিল্ড রাইফেল। উইলার্ডের ডায়েরি থেকে জেনেছি তার নিজের একটা এনফিল্ড ছিল, সেটা কিন্তু আলমোড়ায় ফেরেনি। এই বন্দুক আর ইউরোপীয়দের দিকে চিনতে পারা, এই দুটো ব্যাপার থেকেই বেশ বোঝা গেল এই দস্যু দলই উইলার্ডের মৃত্যুর জন্যে দায়ী। কিন্তু তাহলেও আমাদের হাত পা বাঁধা। এরা ধরা দলে ভারী। লড়াই লাগলে হয়তো আমাদের বন্দুক আর আমার পিস্তলের সাহায্যে এদের রীতিমতো শিক্ষা দেওয়া যেত। কিন্তু সে খবর যদি অন্য খাম্পাদের কাছে পৌঁছয় তাহলে তারা কি প্রতিশোধ না নিয়ে ছাড়বে? লড়াইয়ের প্রয়োজন হবে কিনা ভাবছি। দস্যু নেতা অসীম সাহসের সঙ্গে আমাদের পূর্ব দিকের ক্যাম্পটার দিকে এগিয়ে চলেছে। অন্য ক্যাম্পটার থেকে হঠাৎ মার্কোভিচ টলতে টলতে বেরিয়ে এলো। তার ডান হাতটা সামনের দিকে তোলা, তার তর্জনী নির্দেশ করছে দস্যুদের তিব্বতী কুকুরগুলোর দিকে। পর মুহূর্তেই তার গলায় একটা অদ্ভুত উল্লসিত চিৎকার শোনা গেল, ইউনিকান ইউনিকান। আমরা ভালো করে ব্যাপারটা বোঝার আগেই মার্কোভিচ দুহাত বাড়িয়ে এগিয়ে গেল একটা বিশাল লোমস ম্যাস্টিফ কুকুরের দিকে। হয়তো তাকে আক্রমণ করা হচ্ছে মনে করেই কুকুরটা হঠাৎ রুখে দাঁড়িয়ে একটা বিশ্রী গর্জন করে মার্কোভিচের দিকে দিল একটা লাফ। কিন্তু মার্কোভিচের নাগাল পাওয়ার আগেই সে কুকুর ভেলকির মতো ভ্যানিশ হয়ে গেল। এর কারণ আমার অ্যানাহিলিন পিস্তল। আমার ডান হাতটা অনেকক্ষণ ধরে পকেটে পিস্তলের উপর রাখা ছিল। মোক্ষম মুহূর্তে সে হাত পিস্তল সমেত বেরিয়ে এসে কুকুরের দিকে তাক করে ঘোড়া টিপে দিয়েছে।
কুকুর ধাওয়ার সঙ্গে সঙ্গে মার্কোভিচ মুহ্যমান অবস্থায় মাটিতে বসে পড়ল। কোল আর সন্ডার্স মিলে তাকে কোলপাঁজা করে তাঁবুর ভেতর নিয়ে গেল। আর এদিকে এক অদ্ভুত কাণ্ড, আমার পিস্তলের মহিমা দেখে দস্যু দলের মধ্যে এক অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়েছে। তারা কেউ কেউ ঘোড়া থেকে নেমে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েছে, আবার ঘোড়ার পিঠ থেকেই বারবার গড় করে ভাব করার উপুড় হয়ে পড়েছে। দস্যু নেতাও বেগতিক দেখে ইতিমধ্যে তার ঘোড়ার পুটে উঠে চলেছে। 22 জন দস্যুর সম্মিলিত বেপরোয়া ভাব এক মুহূর্তে উবে যাবে তা ভাবতে পারিনি। এবার আমার মাথায় এক বুদ্ধি খেলে গেল। যে লোকটার কাছে এনফিল্ডটা ছিল তার কাছে গিয়ে বললাম, হয় তোমার বন্দুক দাও, না হয় তোমার পুরো দলটাকে আমি নিশ্চিহ্ন করে ফেলব। সে কাঁপতে কাঁপতে তার কাঁধ থেকে বন্দুক খুলে আমাদের হাতে তুলে দিল। এবার বললাম, এই বন্দুক যার, তার আর কি কি জিনিস তোমাদের কাছে আছে বার করো। 1 মিনিটের মধ্যে এর ওর ঝোলা থেকে বেরিয়ে পড়লো 2 টিন সসেজ, একটা জিলেট সেফটি রেজার, একটা আয়না, একটা বায়োনোকুলার, একটা ছেঁড়া তিব্বতের একটা ওমেগা ঘড়ি আর একটা চামড়ার ব্যাগ। ব্যাগ খুলে দেখি তাতে আছে একটা বাইবেল আর তিব্বত সম্বন্ধে মোরক্রাফট ও টিফেন্টরের লেখা 2টো বিখ্যাত বই। বই দুটোতে উইলার্ডের নাম লেখা আছে তার নিজের হাতে। জিনিসগুলোকে বাজেয়াপ্ত করে সবাই ভাবছি দস্যু নেতাকে কিছু সতর্কবাণী শুনিয়ে তাদের বিদায় নিতে বলবো, কিন্তু তার আগেই পুরো দলটা চক্ষের নিমেষে যে পথে এসেছিল সেই পথেই ঘোড়া ছুটিয়ে সন্ধ্যের অন্ধকারে আবছা হয়ে আসা পাহাড় দিকে অদৃশ্য হয়ে গেল। আপদ বিদায় করে অবিনাশবাবুকে মানলিখারের ভারমুক্ত করে পশ্চিম দিকে তাঁবুতে গেলাম মার্কোভিচের অবস্থা দেখতে। সে মাটিতে কম্বলের ওপর শুয়ে আছে চোখ বুজে। মুখের ওপর টর্চ ফেলতেই সে ধীরে ধীরে চোখ খুলল। এইবারে তার চোখের পাতা আর মণি দেখেই বুঝলাম সে নেশা করেছে। সে নেশা কোনো সাধারণ নেশা নয়, অত্যন্ত কড়া কোনো মাদক ব্যবহার করেছে সে। এইটা হয়তো তার অনেক দিনের অভ্যেস, আর তার প্রভাবে সে যেখানে সেখানে ইউনিকর্ন দেখতে পাচ্ছে। কোকেন, হেরোইন, মরফিয়া বা ওই জাতীয় কোনো মাদক খেলে বা ইঞ্জেকশন নিলে তার যে শরীরের ক্ষতি করে তা নয়, তার থেকে ব্রেনের বিকার ও তার ফলে চোখে ভুল দেখা কিছুই আশ্চর্য নয়। মার্কোভিচের মতো নেশাখোরকে সঙ্গে নিলে আমাদের এই অভিযান ভণ্ডুল হয়ে যাবে। হয় তাকে তাড়াতে হবে, না হয় তার নেশাকে তাড়াতে হবে। 5ই আগস্ট সকাল 7টা। কাল রাতে তাকে ডাকা সত্ত্বেও মার্কোভিচ যখন খেতে এলো না, তখন নেশার ধারণাটা আমার মনে আরও বদ্ধমূল হলো। আমি জানি এই জাতীয় ড্রাগ বা মাদক ব্যবহার করলে মানুষের খিদে তেষ্টা অনেক কমে যায়। কথাটা বলতে সন্ডার্স একেবারে ক্ষেপে উঠল, বলল, ওকে সরাসরি জেরা করতে হবে এক্ষুনি। কোল বলল, তুমি বড্ড বেশি ভদ্র, তোমাকে দিয়ে জেরা হবে না, ওটা আমার হাতে ছেড়ে দাও। খাবার পর ক্রোল সোজা তাঁবুর ভেতর গিয়ে আধ ঘুমন্ত মার্কোভিচকে বিছানা থেকে হিঁচড়ে টেনে তুলে সোজা তার মুখের উপর বলল, তোমার কাছে কী ড্রাগ আছে বার করো, আমি জানি তুমি নেশা করো। এই নেশা তোমায় ছাড়তে হবে, নয়তো তোমাকে আমরা বরফের মধ্যে পুঁতে দিয়ে চলে যাব, কেউ টেরও পাবে না। মার্কোভিচ পুরো ব্যাপারটা বুঝতে পারলো কিনা জানি না, কিন্তু সে ক্রোলের ভাব দেখে যে ভয় পেয়েছে সেটা স্পষ্টই বোঝা গেল। সে কোনো রকমে ক্রোলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ব্যাগের ভেতর হাত ঢুকে কিছুক্ষণ হাতড়ে তার ভেতর থেকে একটা মাথার ব্রুশ বার করে ক্রোলের হাতে দিল। আমার প্রথমে মনে হয়েছিল এটা তার পাগলামির একটা লক্ষণ, কিন্তু ক্রোলের জার্মান বুদ্ধি এক নিমেষে বুঝতে ফেললো যে মার্কোভিচ আসল জিনিসটাই বার করে দিয়েছে। বুরুষের কাঠের অংশটা চার দিতে সেটা বাক্সের ডালার মতো খুলে গেল, আর তলা থেকে বেরিয়ে গেল ট্যালকাম পাউডারের মতো মিহি সাদা কোকেনের গুঁড়ো। আধ মিনিটের মধ্যে সে গুঁড়ো তিব্বতের বাতাসে ছড়িয়ে পড়ল, আর বুরুষটা নিক্ষিপ্ত হলো খরস্রোতা পাহাড়ি নদীর জলে। কিন্তু শুধু কোকেন দূর করলেও হবে না, মার্কোভিচের নেশাটাকেও দূর করা চাই। আজ সকালে তার হাবভাবে মনে হয়েছে আমার আশ্চর্য ওষুধ মিরাকিউরালে কাজ দিয়েছে। সে ইতিমধ্যেই 4 গ্লাস মাখন চা, সেরখানেক ছাগলের মাংস আর বেশ কিছুটা সাম্পা খেয়ে ফেলেছে। 7ই আগস্ট সাংচান ছাড়িয়ে। এখন দুপুর 2:30টা। এখন মানস সরোবরের পথে আমরা একটা গুম্ফা বা তিব্বতী মঠের বাইরে বসে একটু বিশ্রাম করে নিচ্ছি। পথে আস্তে আস্তে আরও অনেক গুম্ফা দেখেছি। এগুলোর প্রত্যেকটা এক একটা পাহাড়ের চূড়া বেছে বেছে তার উপর তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটা থেকেই চমৎকার দৃশ্য দেখা যায়। লামাদের সৌন্দর্যবোধ আছে একথা স্বীকার করতেই হয়। আমাদের সামনে উত্তর দিকে 2500 ফুট উঁচু গুল্লা মান্ধাতা পর্বত সদর্পে বাঁধা তুলে দাঁড়িয়ে আছে। এছাড়া চারদিকে আরও অনেক বরফে ঢাকা পাহাড়ের চূড়ো দেখতে পাচ্ছি।
আর কিছু দূর গেলেই কৈলাস মানস সরোবরের দর্শন মিলবে, অবিনাশবাবুর যাত্রা সার্থক হবে। আপাতত মান্ধাতা দেখেই তার সম্ভ্রম আর বিস্ময়ের সীমা নেই। বারবার বলছেন, গায়ে কাঁটা দিচ্ছে মশাই, মহাভারতের যুগে চলে এসছি। কি ভয়ানক ব্যাপার। বলা বাহুল্য, এখনও পর্যন্ত একশৃঙ্গের কোনো চিহ্ন নেই। জানোয়ারদের মধ্যে বুনো, ছাগল, ভেড়া, গাধা, চমড়ি এসব তো হামেশাই দেখছি। মাঝে মধ্যে এক আধটা খরগোশ ও মেঠো ইঁদুরও দেখা যায়। হরিণ আর ভাল্লুক আছে বলে জানি, কিন্তু দেখিনি। কাল রাতে ক্যাম্পের আশেপাশে নেকড়ে হানা দিচ্ছিল। তাঁবুর কাপড় ফাঁক করে টর্চ ফেলে তাদের জ্বলন্ত সবুজ চোখ দেখতে পাচ্ছিলাম। সন্ডার্সের মনে একটা নৈরাশ্যের ভাব দেখা দিয়েছে। ওর ধারণা হয়েছে উইলার্ডো মার্কোভিচের মতো নেশা করে আজগুবি দৃশ্য দেখেছে আর আজগুবি ঘটনার বর্ণনা করেছে। উড়ন্ত লামা, ইউনিকর্ন, এরা সবই তার ড্রাগজনিত দৃষ্টিভ্রম। সন্ডার্স ভুলে যাচ্ছে যে আমরা আলমোড়াতে মেজর হটনের সঙ্গে দেখা করেছি। উইলার্ড সম্বন্ধে তার রিপোর্ট দেখেছি, তাতে ড্রাগের কোনো ইঙ্গিত ছিল না। আমরা যে গুম্ফার সামনে বসেছি তাতে একটি মাত্র লামা বাস করেন। আমরা এই কিছুক্ষণ আগে তার সঙ্গে দেখা করে এক অভিনব অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছি। এমনিতে হয়তো যেতাম না, কিন্তু রাবসাং যখন বলল লামাটি 50 বছর কারুর সঙ্গে কথা বলেনি, তখন স্বভাবতই আমাদের একটা কৌতূহল হলো। আমরা রাস্তা থেকে 200 ফুট ওপরে উঠে মৌনী লামাকে দর্শন করতে গুম্ফায় প্রবেশ করলাম। পাথরের তৈরি প্রাচীন গুম্ফার ভেতরে অন্ধকার দেওয়ালে শ্যাওলা। আসল কক্ষের ভেতর পেছন দিকে একটা লম্বা, তাকে 7-8টা মাঝারি আকারের বৌদ্ধ দেবদেবীর মূর্তি আছে। তার মধ্যে অন্তত 3খানা যে খাঁটি সোনার, তাতে কোনো সন্দেহ নেই। প্রদীপ জ্বলছে, একপাশে একটা পাত্রে একতাল মাখন রাখা আছে। ঘিয়ের বদলে এখানে মাখন ব্যবহার হয় প্রদীপের জন্যে। একদিকে দেয়ালের ঘায়ে তাকের ওপর থরে থরে সাজানো রয়েছে লাল কাপড়ে মোড়া প্রাচীন তিব্বতী নিথি। অবিনাশবাবু একটা বিশেষ জায়গায় আঙুল দেখিয়ে বললেন, ভৌতিক ব্যাপার বলে মনে হচ্ছে মশাই। চেয়ে দেখি সেখানে একটা মরার খুলি রয়েছে। আমি বললাম, ওটা চা খাওয়ার পাত্র। অবিনাশবাবুর চোখ কপালে উঠে গেল। মৌলি লামা ছিলেন পাশের একটা ছোট্ট অন্ধকার ঘরে। ঘরের পূবের দেয়ালে একটা খুপড়ি জানালা। সেই জানলার পাশে লামা জপযন্ত্র ঘোরাচ্ছেন। মাথা মুড়োনো, শীর্ণ চেহারা, বসে থেকে থেকে হাত পাগুলো অস্বাভাবিক রকম শুরু হয়ে গেছে। আমরা তাকে একে একে অভিবাদন জানালাম। তিনি আমাদের প্রত্যেকের হাতে একটি করে লাল সুতো দিয়ে আশীর্বাদ করলেন। আমাদের তার সামনে একটা নিচু কাঠের বেঞ্চিতে আমরা 5 জন বসলাম। লামা কথা বলবেন না, তাই তাকে এমন প্রশ্ন করতে হবে যার উত্তর কথা না বলে দেয়া যায়। আমি আর সময় নষ্ট না করে সোজা আসল প্রশ্নে চলে গেলাম। তিব্বতের কোথাও একশৃঙ্গ জানোয়ার আছে কি? লামা কয়েক মুহূর্ত হাসি হাসি মুখ করে আমাদেরকে চেয়ে রইলেন। আমাদের 5 জোড়া চোখের উৎসুক দৃষ্টি তার দিকে নিবদ্ধ। এবার তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন ওপর থেকে নিচে, 1 বার, 2 বার, 3 বার। অর্থাৎ আছে। এবার আমরা চাপা উৎকণ্ঠায় আর চোখে একবার পরস্পরের দিকে চেয়ে নিলাম। কিন্তু লামা যে আবার মাথা নাড়ছেন, এবার পাশাপাশি, অর্থাৎ নেই। এটা কীরকম হলো? আগে ছিল কিন্তু এখন নেই। ক্রোল আমাকে ফিসফিসে গলায় বলল, কোথায় আছে জিজ্ঞেস করো। মার্কোভিচও দেখছি অত্যন্ত মন দিয়ে আমাদের কথাবার্তা শুনছে। এই প্রথম সে সুস্থ অবস্থায় আমাদের অভিযানের উদ্দেশ্যের কথা শুনল। ক্রোলের প্রস্তাব অনুযায়ী প্রশ্নটা করাতে লামা তার শীর্ণ বাঁ হাতটা তুলে উত্তর পশ্চিম দিকে ইঙ্গিত করলেন। আমরা তো ওই দিকেই যাচ্ছি, কৈলাস ছাড়িয়ে চ্যাংথাং অঞ্চলে। আমি এবার একটা প্রশ্ন না করে পারলাম না। আপনি যোগী পুরুষ, ভূত ভবিষ্যৎ আপনার জানা। আপনি বলুন তো, আমরা এই আশ্চর্য জানোয়ার দেখতে পাবো কি না? লামা আবার মৃদু হেসে মাথা নাড়লেন ওপর থেকে নিচে 3 বার। ক্রোল রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছে। এবার বেশ জোরেই বলল, আস্ক হিম অ্যাবাউট ফ্লাইং লামাস। আমি লামার দিকে ফিরে বললাম, আমি আপনাদের মহাযোগী মিলারেপার আত্মজীবনী পড়েছি। তাতে আছে তিনি মন্ত্রবলে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারতেন। এখনও এমন কোনো তিব্বতী যোগী আছেন কি যিনি এই আশ্চর্য ক্ষমতার অধিকারী?
মৌনী লামার চাইনিতে একটা কাঠিন্যের ভাব ফুটে উঠল। তিনি বেশ দৃঢ়ভাবেই মাথাটাকে নাড়লেন। পাশাপাশি, অর্থাৎ না, নেই। তারপর তিনি তার ডান হাতের তর্জনীটাকে খাড়া করে সেই অবস্থায় পুরো হাতটাকে মাথার ওপর তুলে কিছুক্ষণ ধরে ঘোরালেন। তারপর ডান হাত নামিয়ে বাঁ হাত দিয়ে ডান হাতের উঁচুনো তর্জনীটাকে চাপা দিয়ে দিলেন। মানেটা বুঝতে কোনো অসুবিধা হলো না। মিলারেপা একজনই ছিলেন, তিনি মন্ত্র বলে উঠতে পারতেন। তিনি এখন আর নেই। গুম্ফা থেকে বেরোনোর আগে আমরা কিছু চা আর শাম্পা মৌনী লামার জন্য রেখে এলাম। এখানকার যাত্রী ও যাযাবরদের মধ্যে যারা মৌনী লামার কথা জানে, তারা এই গুম্ফার পাশ দিয়ে গেলেই লামার জন্য কিছু না কিছু খাবার রেখে যায়। বাইরে এসে সন্ডার্স আর ক্রোলের মধ্যে তর্ক লেগে গেল। সন্ডার্স লামার সংকেতে আমল দিতে রাজি নয়। বলল, একবার হ্যাঁ একবার না, এ আবার কি? আমার মতে হ্যাঁ নাই কাটাকাটি হয়ে কিছুই থাকে না, অর্থাৎ আমরা বৃথা সময় নষ্ট করছি। ক্রোল কিন্তু লামার সংকেতের সম্পূর্ণ অনুমান্য করেছে। সে বলল, আমার কাছে মানেটা খুব স্পষ্ট। হ্যাঁ মানে ইউনিকর্ন আছে, আর না মানে সেটা এমন এক জায়গায় আছে যেখানে আমাদের যেতে সে বারণ করছে। কিন্তু বারণ করলেই তো আর আমরা বারণ মানছি না। মার্কোভিচ এবার প্রথম আমাদের কথায় যোগ দিল। সে বলল, ইউনিকর্ন যদি সত্যি পাওয়া যায় তাহলে সেটাকে নিয়ে আমরা কী করবো সেটা ভেবে দেখা হয়েছে কি? লোকটা কি জানতে চাইছে সেটা পরিষ্কার বোঝা গেল না। ক্রোল বলল, সেটা এখন আমরা ভেবে দেখিনি। আপাতত জানোয়ারটাকে খুঁজে বার করাই আমাদের প্রধান কাজ। বলে মাইক্রোভিচ চুপ মেরে গেল। মনে হলো তার মাথায় কি যেন একটা ফন্দি খেলছে। কোকেন মুক্ত হওয়ার পর থেকেই দেখছি তার উদ্যম অনেক বেড়ে গেছে। বিশেষ করে লামাদের সম্পর্কে তার একটা বিশেষ কৌতূহল লক্ষ্য করছি, যার জন্যে কাল থেকে সে 7 বার দল ছেড়ে পাহাড়ে উঠে গুম্ফা দেখতে গেছে। কোকেনখোরটা কি শেষটায় ধর্মজ্ঞানী হয়ে দেশে ফিরবে? 9ই আগস্ট সকাল 10টা। আমরা এইমাত্র চুসুংলা গিরিবত্ত পেরিয়ে রাবণ হ্রদ ও তার পেছনে কৈলাসের তুষারাবৃত ডিম্বাকৃতি শিখরের সাক্ষাৎ পেলাম। এই রাবণ হ্রদের তিব্বতী নাম হচ্ছে রাক্ষসতাল, আর কৈলাসকে এরা বলে কাং রিম্পোচে। হ্রদটা যেমন পবিত্র কিচ্ছু নয়, কিন্তু কৈলাস দেখা মাত্র আমাদের কুলিরা সাষ্টাঙ্গ প্রমাণ করলাম। অবিনাশবাবু প্রথমে কেমন ভ্যাবাচাকা খেয়ে গেছিলেন। শেষটায় খেয়াল হওয়া মাত্র একসঙ্গে শিবের 8-10টা নাম উচ্চারণ করে হাঁটু গেড়ে বারবার মাটিতে মাথা ঠেকাতে লাগলেন। রাবণ হ্রদের পূর্ব দিকে মানস সরোবর, কালই পৌঁছে যাব বলে মনে হলো। 10ই আগস্ট দুপুর 2:30টে। মানস সরোবরের উত্তর পশ্চিমে একটা জলকুণ্ডের ধারে বসে আমরা বিশ্রাম করছি। আমাদের বাঁ দিকের চড়াইটা পেরিয়ে খানিকটা পথ গেলেই হ্রদের দেখা পাবো। গত 1 মাসে এই প্রথম আমরা সকলে চান করলাম। প্রচণ্ড গরম জল, তাতে সালফার বা গন্ধক রয়েছে। জলের ওপর ধোঁয়া আর শ্যাওলার আবরণ। আশ্চর্য তাজা বোধ করছি স্নানটা করে। এখন আর ডায়েরি লিখতাম না, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে যেটা লিখে রাখা দরকার। আমি আর অবিনাশবাবু কুণ্ডের পশ্চিম দিকটায় নেমেছিলাম, আর সাহেব 3 জন নেমেছিল দক্ষিণ দিকে। স্নান ছেড়ে ভিজে কাপড় শুকোনোর অপেক্ষায় বসে আছি, এমন সময় ক্রোল আমার কাছে এসে গল্প করার ভান করে হাসি হাসি মুখে চাপা গলায় বলল, খুব জটিল ব্যাপার। আমি বললাম, কেন, কি হয়েছে? মার্কোভিচ লোকটা ভণ্ড, জোচ্চোর। আবার কি করলো? আমি জানি ক্রোল মার্কোভিচকে মোটেই পছন্দ করে না। বললাম, ব্যাপারটা খুলে বলো। ক্রোল সেই রকম হাসি হাসি ভাব করে বলতে লাগলো, একটা পাথরের পেছনে আমাদের গরম জামাগুলো খুলে আমরা জলে নেমেছিলাম। আমি একটা ডুব দিয়ে উঠে পড়ি। মার্কোভিচের কোটটা আমার পকেটের পাশেই রাখা ছিল। ভেতরের পকেটটা দেখতে পাচ্ছিলাম। তাতে কি আছে দেখার লোভ সামলাতে পারলাম না। 3টে চিঠি ছিলাম, 3 ব্রিটিশ ডাক টিকিট, প্রত্যেকটি জন মার্কহ্যাম নামের কোনো ভদ্রলোককে লেখা। মার্কহ্যাম মার্কোভিচ, ব্যাপারটা বুঝতে পারছো কি? আমি বললাম, ঠিকানা কি ছিল? দিল্লির ঠিকানা। জন মার্কহ্যাম নামটা চেনা চেনা মনে হচ্ছে। কোথায় শুনেছি আগে? হ্যাঁ, ঠিক কথা। বছর 3 আগের খবরের কাগজে একটা খবর। সোনা স্মাগল করার ব্যাপারে লোকটা ধরা পড়েছিল, জন মার্কহ্যাম। জেলও হয়েছিল, কিভাবে যেন পালায়। একটা পুলিশকে গুলি করে মেরেছিল জন মার্কহ্যাম। লোকটা ইংরেজ, ভারতবর্ষে আছে বহুদিন। নৈনিতালে একটা হোটেল চালাতো।
পলাতক আসামি এখন নাম হারিয়ে পোল্যান্ডবাসী রাশিয়ান সেজে আমাদের সঙ্গ নিয়েছে। তিব্বত হবে তার গা ঢাকা দেওয়ার জায়গা, কিংবা আরও কোনো অন্য কুকীর্তির মতলবে এসেছে এখানে। ভণ্ডই বটে, ডেঞ্জারাস লোক। ক্রোলের গোয়েন্দাগিরির প্রশংসা করতে হয়। প্রথমে ওর অন্যমনস্ক ভাব দেখে ও যে এতটা চতুর তা বুঝতে পারিনি। আমি ক্রোলকে মার্কহ্যামের ঘটনা বললাম। ক্রোলের মুখে এখনও হাসি। সেটার প্রয়োজন হচ্ছে এই কারণে যে মার্কোভিচ কুণ্ডের দক্ষিণ দিক থেকে আমাদের দেখতে পাচ্ছে। তার বিষয়ে কথা হচ্ছে সেটা তাকে বুঝতে দেওয়া চলে না। ক্রোল খোঁজগপ্পের মেজাজে একবারে সশব্দে হেসে পরক্ষণেই গতা নামিয়ে বলল, আমার ইচ্ছে ওকে ফেলে রেখে যাব, ওর তুষার সমাধি হোক, ওটাই হবে ওর শাস্তি। প্রস্তাবটা আমার কাছে ভালো মনে হলাম না। বললাম, না, ও আমাদের সঙ্গে চলুক। ওকে কোনো মতেই জানতে দেওয়া হবে না যে ওর আসল পরিচয় আমরা জেনে ফেলেছি। আমাদের লক্ষ্য হবে দেশে ফিরে গিয়ে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া। শেষ পর্যন্ত ক্রোল আমার প্রস্তাবে রাজি হলো। সন্ডার্সকে সুযোগ বুঝে সব বলতে হবে, আর সবাই মিলে মার্কোভিচের প্রতি কড়া দৃষ্টি রাখতে হবে। 10ই আগস্ট বিকেল 5:30, মানস সরোবরের উপকূলে। মেঘদূতে কালিশ দাসের বর্ণনায় মানস সরোবরে রাজহাঁস আর পদ্মের কথা আছে। এসে অবধি রাজহাঁসের বদলে ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস দেখেছি, আর পদ্ম থাকলেও এখনো চোখে পড়েনি। এছাড়া আজ পর্যন্ত মানস সরোবরের যত বর্ণনা শুনেছি বা পড়েছি, চোখের সামনে দেখে মনে হচ্ছে এ হ্রদ তার থেকে সহস্র গুণে বেশি সুন্দর। চারিদিকে বালি আর পাথরের রুক্ষতার মধ্যে এই 45 মাইল ব্যাসযুক্ত জলখণ্ডের অস্বাভাবিক উজ্জ্বল ও স্বচ্ছ নীল রং মনে এমনই একটা ভাবের সঞ্চার করে যার কোনো বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। হ্রদের উত্তরে 22,000 ফুট উঁচু কৈলাস, আর দক্ষিণে যেন প্রায় জল থেকে খাড়া হয়ে ওঠা গুড়লা মান্ধাতা। চারিদিকে পাহাড়ের গায়ে ছোট বড় সব গুম্ফা চোখে পড়েছে, তাদের সোনায় মোড়া ছাদগুলোতে রোদ পড়ে ঝিকমিক করছে। আমরা ক্যাম্প ফেলেছি জল থেকে 20 হাত দূরে। এখানে আরও অনেক তীর্থযাত্রীও আমাদের দেখতে পাচ্ছি। তাদের মধ্যে কেউ হামাগুড়ি দিয়ে হ্রদ প্রদক্ষিণ করছে, কেউ হাতে প্রেয়ার হুইল বা জপযন্ত্র ঘোরাতে ঘোরাতে পায়ে হেঁটে প্রদক্ষিণ করছে। হিন্দু বৌদ্ধ দুই ধর্মাবলম্বী লোকের কাছেই কৈলাস আর মানস সরোবরের অসীম মাহাত্ম্য। ভূগোলের দিক দিয়ে এই জায়গার বিশেষত্ব হলো এই যে এইখানে একসঙ্গে 4টে বিখ্যাত নদীর উৎস রয়েছে আশেপাশে। এই নদীগুলো হলো ব্রহ্মপুত্র, শতদ্রু, সিন্ধু আর কর্ণালী। অবিনাশবাবু এখানে এসেই বালির ওপর শুয়ে সাষ্টাঙ্গ প্রণাম তো করলেনই, তারপর আমাদের সঙ্গী সাহেবদেরও সেক্রেড সেক্রেড, মোর সেক্রেড দেন কাউ ইত্যাদি বলে গড় করিয়ে ছাড়লেন। তারপর যেটা করলেন সেটি অবশ্য বুদ্ধিমানের কাজ হয়নি। হ্রদের ধারে গিয়ে গায়ের ভারী পশমের কোটটা খুলে ফেলে দুহাত জোর করে এক লাফে ঝপাং করে জলের মধ্যে গিয়ে পড়লেন। পরমুহূর্তেই দেখি তার দাঁত কপাটি লেগে গেছে। ক্রোল ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ জলে নেমে তাকে ভদ্রলোককে টেনে তুলল। তারপর তাকে ব্র্যান্ডি খাড়িয়ে তার শরীর গরম করলো। আসলে মানস সরোবরের মতো এমন কনকনে ঠান্ডা জল ভারতবর্ষের কোনো নদী বা হ্রদে নেই। অবিনাশবাবু ভুলে গেছেন যে এখনকার উচ্চতা 15,000 ফুট। ভদ্রলোক এখন দিব্যি চাঙ্গা। বলছেন ওনার বাঁ হাতের বুড়ো আঙুলের গাঁটে নাকি 26 বছর ধরে একটা ব্যথা ছিল, সেটা এই এক ঝাঁপানিতেই বেমালুম সেরে গেছে। 2টো হরলিক্সের খালি বোতলে হ্রদের পবিত্র জল নিয়ে গেছেন। সেই জলের ছিটে দিয়ে আমাদের যাবতীয় বিপদ আপদ দূর করার মতলব করেছেন। এই অঞ্চলেতেই গিয়ানিমাতে একটা বড় হাট বসে। আমরা সেখান থেকে কিছু খাবার জিনিস, কিছু শুকনো ফল, ঠান্ডায় জমে দেওয়া পাথরের মতো শক্ত চমড়ির দুধ আর পশমের তৈরি কম্বল ও পোশাক কিনে নিয়েছি। ক্রোল দেখছি একরাশ মানুষের হাড়গোড় কিনে নিয়ে এসছে। তার মধ্যে একটা পায়ের হাড় মাসির মতো বাজানো যায়। এসব নাকি তার জাদুবিদ্যার গবেষণায় কাজে লাগবে। মার্কোভিচ গিয়ানিমার বাজারে কিছুক্ষণের জন্য দরছাড়া হয়ে গিয়েছিল। 10 মিনিট হলো সে ফিরেছে। থলিতে করে কি এনেছে বোঝা গেল না। সন্ডার্সের নৈরাশ্য অনেকটা কমেছে। সে বুঝেছে একসঙ্গে দেখা না পেলেও মানস সরোবরের এই পার্থিব সৌন্দর্য আর এই নির্মল আবহাওয়া এও কিছু কম পাওয়া নয়। কাল আমরা সরোবর ছেড়ে চাংথাংয়ের উদ্দেশ্যে যাত্রা করব। আমাদের লক্ষ্য হবে ল্যাটিটিউড 33.3 নর্থ অ্যান্ড লঙ্গিটিউড 84 ইস্ট। অবিনাশবাবু তার পকেট গীতা খুলে কৈলাসের দিকে মুখ করে পিঠে রোদ নিয়ে বসে আছে। এইবার বোঝা যাবে তার ভক্তির দৌড় কত দূর। 12ই আগস্ট, চ্যাংথাং, ল্যাটিটিউড 30 ডিগ্রি নর্থ,
লঙ্গিটিউড 81° ইস্ট। সকাল 8:30। আমরা একটা ছোট লেকের ধারে ক্যাম্প ফেলেছি। কাল রাতে এক অদ্ভুত ঘটনা। 12টার সময় -15° শীতে ক্রোল এসে আমার ক্যাম্পে এসে আমার ঘুম ভাঙিয়ে বলল সে মার্কোভিচের জিনিসপত্র ঘেঁটে অনেক কিছু পেয়েছে। আমি তো অবাক। তার জিনিস ঘাঁটলে সে টের পেল না? পাবে কি করে? কাল সন্ধেবেলা ওর চায়ের সঙ্গে বারবিকিউয়েট মিশিয়ে দিয়েছিলাম। হাত সাফাই কি আর এমনি এমনি শিখেছি? এখনও নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কী জিনিস পেলে? চলো না, দেখবে। গায়ে একটা মোটা কম্বল জারি আমাদের ক্যাম্প ছেড়ে ওদেরটায় গিয়ে ঢুকলাম। ঢুকতেই একটা তীব্র আধ চেনা গন্ধ নাকে এলো। বললাম, এ কিসের গন্ধ? ক্রোল বলল, এই তো, এই টিনের মধ্যে কী জানি রয়েছে। টিনের ঢাকনাটা কৌটোটা নিয়ে হাতে নিয়ে ঢাকনা খুলতে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এ তো কস্তুরী, ধরা গলায় বললাম আমি। কস্তুরীই বটে, এতে কোনো সন্দেহ নেই। তিব্বতে কস্তুরী মৃগ বা মাস্ক ডিয়ার পাওয়া যায়। সারা পৃথিবী থেকেই প্রায় লোপ পেতে বসেছে এই জানোয়ার। একটা মাঝারি কুকুরের সাইজের হরিণ, এর পেটের ভেতর পাওয়া যায় কস্তুরী নামের এই আশ্চর্য জিনিস। এটার প্রয়োজন হয় গন্ধদ্রব্য বা পারফিউম তৈরির কাজে। 1 তোলা কস্তুরীর দাম প্রায় 30 টাকা। আসবার পথে ভারতবর্ষ তিব্বতের সীমায় আস্কর শহরে এক ব্যবসাদারের কাছে জেনেছিলাম তিনি একাই সরকারি লাইসেন্সে গত বছরে প্রায় 4 লাখ টাকা কস্তুরী বিদেশে রপ্তানি করেছেন। আমি বললাম, এই কস্তুরী কি গিয়ানেমার হাটে কিনেছে নাকি মার্কোভিচ? কিনেছে? প্রশ্নটা করলো সন্ডার্স, তার কথায় তীব্র ব্যঙ্গের সুর। এই দেখো না, এইগুলো কি ওর সব কেনা? সন্ডার্স একটা ঝোলা ফাঁক করে একরাশ কালো চমড়ির লোমের ভেতর থেকে 5টা বৌদ্ধ দেবদেবীর মূর্তি বার করল। সেগুলো সাইজ 1 বিঘতের বেশি নয়, কিন্তু প্রত্যেকটা মূর্তি সোনার তৈরি। এছাড়া আরও অনেক মূল্যবান জিনিস ঝোলায় ছিল। একটা পাথর বসানো সোনার ব্রজ্য, একটা সোনার পাত্র, খান 30 আলগা পাথর। উই হ্যাভ এ রিয়েল রাবার ইন আওয়ার মিডস, বলল সন্ডার্স। শুধু খামপাড়াই দস্যু নয়, ইনিও একটি জলজ্যান্ত দস্যু। আমি জোর করে বলতে পারি এ কস্তুরী সে গিয়ানিমার বাজার থেকে চুরি করে এনেছে, যেমন মূর্তিগুলো চুরি করেছে গুম্ফা থেকে। এখন বুঝতে পারলাম মার্কোভিচ কেন আমাদের দল ছেড়ে বারবার গুম্ফা দেখতে চলে যায়। লোকটার বেপরোয়া সাহসের কথা ভাবলে অবাক হতে হয়। আজ মার্কোভিচের ভাব দেখে মনে হলো সে কালকের ঘটনা কিছু টের পায়নি। তার জিনিসপত্র যেভাবে ছিল আবার সেইভাবে আমরা ঘুমোতে চলে যাই। যাবার আগে এটাও দেখেছিলাম যে মার্কোভিচের সঙ্গে একটি অস্ত্রও আছে, একটা 45 কোল্ট অটোমেটিক রিভলভার। এটার কথা মার্কোভিচ আমাদের বলেনি। সে রিভলভার অবশ্যই তার আর কোনো কাজে আসবে না, কারণ ক্রোল তার টোটাগুলি সযত্নে সরিয়ে রেখেছে। 15ই আগস্ট, চ্যাংথ্যাং, ল্যাটিটিউড 32.5, লঙ্গিটিউড 82 ইস্ট, বিকেল 4:30। চাংথাং অঞ্চলের ভয়াবহ চেহারাটা ক্রমে আমাদের কাছে স্পষ্ট হয়ে আসছে। এই জায়গার উচ্চতা 16,500 ফুট। আমরা এখন একটা অসমতল জায়গায় এসে পড়েছি। মাঝে মাঝে 400-500 ফুট উঠতে হচ্ছে, তারপর আবার একটা গিরিপথের মধ্যে দিয়ে আবার নামতেও হচ্ছে। কাল সকাল থেকে একটি গাছ, একটি তৃণও চোখে পড়েনি। যেদিকে দেখছি খালি বালি, পাথর আর বরফ। তিব্বতীরা কিন্তু এইসব অঞ্চলেও পাথরের গায়ে তাদের মহামন্ত্র ওম মণিপদ্মে হুম খোদাই করে রেখেছে। গুম্ফার সংখ্যা ক্রমশ কমে আসছে, তবে মাঝে মাঝে একটা স্তূপ বা চটেন দেখা যায়। বসতি একেবারেই নেই। পরশু একটা যাযাবরদের আস্তানায় গিয়ে পড়েছিলাম। প্রায় 100-5 মহিলা পুরুষ তাদের কাচ্চা, বাচ্চা, ছাগল, ভেড়া, গাধা, চমড়ি নিয়ে অনেকখানি জায়গা জুড়ে পশমের তাঁবু খাটিয়ে বসতি গেড়েছে। লোকগুলো ভারী আমোদে, মুখে হাসি ছাড়া কথা নেই। এই ভ্রাম্যমান শিকারীন অবস্থায় দিব্যি আছে মনে হলো। এদের 2-1জনকে একশৃঙ্গ সম্বন্ধে জিজ্ঞেস করে কোনো ফল হলো না। আমরা উত্তরের দিকে যাচ্ছি শুনে এরা বেশ জোর দিয়ে বারণ করলো। বলল উত্তরে ডুলুং ডো আছে, সেটা পেরিয়ে যাওয়া নাকি মানুষের অসাধ্য। ডুলুং ডো কি জিজ্ঞেস করাতে যা বর্ণনা দিলাম, তাতে বুঝলাম সেটা অনেকখানি জায়গা জুড়ে একটা দুর্লঙ্ঘ প্রাচীর। তার পেছনে কি আছে কেউ জানে না। এই প্রাচীর এরা কেউই দেখেনি, কিন্তু বহুকাল ধরেই তিব্বতীরা এর কথা জানে। আদিকালে কোনো কোনো লামা নাকি সেখানে গেছে, কিন্তু গত 300 বছরের মধ্যে কেউ যায়নি। মৌনি লামার হেঁয়ালি কথাতেই যখন আমরা নিরুদ্যম হইনি, তখন যাযাবরদের বারণ আমরা মানব কেন? চার্লস উইলারের ডায়েরি রয়েছে আমাদের কাছে, তার ওপর ভরসা রেখে আমাদের চলতে হবে। 18ই আগস্ট,
চাংথাং, ল্যাটিটিউড 32° নর্থ, লঙ্গিটিউড 82.8° ইস্ট। একটা লেকের ধারে ক্যাম্পের ভেতর বসে ডায়েরি লিখছি। আজ এক বিচিত্র অভিজ্ঞতা। এক প্রায় সমতল উপত্যকা দিয়ে হেঁটে চলেছি। আকাশে ঘন কালো মেঘ, মনে হচ্ছে ঝড় উঠবে। এমন সময় সন্ডার্স চেঁচিয়ে উঠল, ওগুলো কি? সামনে বেশ কিছু দূরে, যেখানে জমিটা খানিকটা ওপরে উঠেছে, তার ঠিক সামনে কালো কালো অনেকগুলো কি যেন দাঁড়িয়ে আছে। জানোয়ারের দল বলেই পাল বলেই মনে হচ্ছে। বাবসাংকে জিজ্ঞেস করতে সে সঠিক কিছু বলতে পারল না। ক্রোল অসহিষ্ণুভাবে বলল, তোমার অমনিস্কোপের চোখ লাগাও। অমনিস্কোপ দিয়ে দেখে মনে হলো সেগুলো জানোয়ার, তবে কি জানোয়ার, কেন ভাবে দাঁড়িয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। সিং আছে কি? ক্রোল জিজ্ঞেস করলো। সে ছেলে মানুষের মতো ব্যস্ত হয়ে পড়েছে। বাধ্য হয়ে বলতে হলো যে সিং আছে কি নেই তা বোঝা যাচ্ছে না। কাছে গিয়ে ব্যাপার বুঝে স্তম্ভিত হয়ে গেলাম। একটা বুনো গাধার প্রাল, সংখ্যায় প্রায় 40টা হবে। সব কটা মোড়ে শুকিয়ে কাঠ হয়ে খাড়া দাঁড়িয়ে আছে। বাবসাং এবার ব্যাপারটা বুঝেছে। বলল, শীতকালে বরফের ঝড়ে সেগুলো মরেছে, তারপর গরমকালে বরফ গলে গিয়ে আবার দাঁড়ানো অবস্থাতেই সেগুলো বেরিয়ে পড়েছে। আমাদের খাবারের স্টক কমে আসছে। যাযাবর থেকে ভারতীয় টাকার বিনিময়ে বেশ কিছু চা আর মাখন কিনে নিয়েছিলাম, সেটা এখন চলবে কিছুদিন। মাংসে আমাদের সকলের অরুচি ধরে গেছে। শাকসবজি, গম ইত্যাদি ফুরে এসছে। এর মধ্যে আমার তৈরি ক্ষুধা তৃষ্ণানাশক বটিকা ইন্ডিকা খেতে হয়েছে সবাইকে। আর কিছুদিন পরে ওই বড়ি ছাড়া আর কিছুই খাবার থাকবে না। ক্রোল মেক্সিকো থেকে আরম্ভ করে বর্নিও পর্যন্ত 11টা বিভিন্ন দেশের বিভিন্ন রকম ম্যাজিক প্রয়োগ করে ওর চেষ্টা করছে যে আমাদের কপালে বার করার চেষ্টা করছে যে আমাদের কপালে এক সিংহ দেখার সৌভাগ্য হবে কিনা। 5টা ম্যাজিক বলছে না, 6টা বলছে হ্যাঁ। আমরা যেখানে ক্যাম্প ফেলেছি তার উত্তরে, অর্থাৎ যেদিকে আমরা যাব সেদিকে প্রায় 30-40 মাইল দূরে একটা অংশ থেকে মনে হচ্ছে সেখানে যে জমিটা যেন একটা সিঁড়ির ধাপের মতো ওপর দিকে গেছে। অমনিস্কোপ দেখে সেটা একটা টেবিল মাউন্টেনের মতো মনে হচ্ছে। এটাই কি ডুলুংডো? উইলার তার ডায়েরিতে যে জায়গার অবস্থানে উল্লেখ করেছে আমরা তার খুব কাছে এসে পড়েছি। কিন্তু উইলার যাকে এ ওয়ান্ডারফুল মনেস্ট্রি বলেছে, সেই থোকচুম গুম্ফা কোথায়? তার 200 বছরের উড়ন্ত লামাই বা কে? আর ইউনিকর্নই বা কোথায়? 19শে আগস্ট। এক আশ্চর্য গুম্ফায় এক লোমহর্ষক অভিজ্ঞতা। এটাই যে উইলারের থোকচুম গুম্ফা তাতে কোনো সন্দেহ নেই, কারণ গুম্ফায় পৌঁছানোর 3 মিনিট আগেই রাস্তার ধারে একটা পাথরের গায়ে সেই তিব্বতী মহামন্ত্রের নিচে 3টে ইংরেজি অক্ষর খোদাই করা দেখলাম, CRW, অর্থাৎ চার্লস রক্সটন উইলার্ড। আগেই বলে রাখি, আমাদের কুলির মধ্যে বাবসা ও টুন্ডুক ছাড়া আর সকলেই পালিয়েছে। বাবসাং পালাবে না বলেই আমার বিশ্বাস। সে যে শুধু বিশ্বাসী তা নয়, তার মধ্যে কুসংস্কারের লেশ মাত্র নেই। তিব্বতীদের মধ্যে সে একটা আশ্চর্য ব্যতিক্রম। অন্যরা যাওয়ার সময় আমাদের সব কটা ঘোড়া আর 4টে চমড়ি নিয়ে গেছে। বাকি আছে শুধুমাত্র 2টো মাত্র চমড়ি। আমাদের তাঁবু আর কিছু ভারী জিনিস এই দুটোর পেছনে চলে যাবে। বাকি জিনিস আমাদের নিজেদের বইতে হবে। আর ঘোড়া যখন নেই তখন বাকি পথটা হেঁটেই যেতে হবে। সেই খাড়া উড়ে যাওয়া উপত্যকার অংশটা ক্রমে আমাদের দিকে এগিয়ে আসছে। সেই কারণেই আমাদের দলের সবাই বিশ্বাস করছে ওটাই ডুলুংডো, যদিও ডুলুংডো যে কি এখনও আমরা কেউই জানি না। সন্ডার্সের মতো ওটা একটা কেল্লার প্রাচীর। আমার ধারণা ওটার পেছনে একটা হ্রদ আছে, যার উল্লেখ পৃথিবীর কোনো মানচিত্রে নেই। যে গুম্ফাটার কথা লিখতে যাচ্ছি সেটার অস্তিত্ব প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যায়নি, কারণ সেটা একটা বেশ উঁচু গ্র্যানাইটের টিলার পেছনে লুকোনো ছিল। টিলাটা পেরোতেই গুম্ফাটা দেখা গেল, আর দেখা মাত্র আমাদের সকলের মুখ দিয়ে নানান রকম বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। সূর্য মেঘের আড়ালে ঢাকা সত্ত্বেও গুম্ফার জৌলুস দেখে মনে হলো তার আপাদমস্তক সোনা দিয়ে মোড়া। কাছে গিয়ে কেমন যেন ধারণা হলো গুম্ফায় লোকজন বেশি নেই। একটা অস্বাভাবিক নিস্তব্ধতা সেটাকে ঘিরে রেখেছে। আমরা পাহাড়ে পথ দিয়ে উঠে গুম্ফার ভেতরে ঢুকলাম। চৌকাঠ পেরোতেই মাথার উপর প্রকাণ্ড গঞ্জের ঘণ্টা। ক্রোল তার দড়ি ধরে টান দিতে গুরুগম্ভীর স্বরে সেটা বেজে উঠল, আর প্রায় 3 মিনিট ধরে সেই ঘণ্টার রেশ গুম্ফার ভেতর ধ্বনিত হতে লাগলো। ভেতরে ঢুকেই বুঝতে পারলাম সেখানে অনেকদিন কোনো মানুষের পা পড়েনি। কেবল মানুষ ছাড়া একটা গুম্ফায় যা থাকে তার সবই এখানে রয়েছে।
সন্ডার্স দু একবার হ্যালো হ্যালো করে কোনো উত্তর না পাওয়াতে আমরা নিজেরাই একটু ঘুরে দেখবো বলে স্থির করলাম। ক্রোলের হাবভাবে বুঝলাম সে মার্কোভিচকে একা ছাড়বে না। সোনার প্রতি যার এত লোভ তাকে এখানে একা ছাড়া যায় না। সন্ডার্স হলঘরের বাঁদিকের দরজার দিকে এগিয়ে গেল। আমি আর অবিনাশবাবু গেলাম ডান দিকে। গুম্ফার মেঝেতে ধুলো জমেছে, ইঁদুর বসবাসের চিহ্ন চারিদিকে ছড়ানো। আমরা দুজনে সবেমাত্র ডান দিকের ঘরে ঢুকেছি, এমন সময় একটা বিকট চিৎকারে আমাদের রক্ত জল হয়ে গেল। সন্ডার্সের গলা। দৌড়ে গেলাম অনুসন্ধান করতে। ক্রোল, মার্কোভিচ আর আমরা দুজন প্রায় একই সঙ্গে বাঁদিকের একটা মাঝারি আয়তনের ঘরে ঢুকলাম। সন্ডার্স পূর্ব দিকের দরজাটার পাশে শরীরটা কুঁকড়ে ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি ঘরের পেছন দিকে। এবার বুঝতে পারলাম তার আতঙ্কের কারণ। একটি অতি বৃদ্ধ শীর্ণকায় মুণ্ডিত মস্তক লামা ঘরের পেছন দিকটায় বসে আছেন। তার শরীর সামনের দিকে ঝুঁকে পড়েছে, তার হাত দুটো উপর করে রাখা রয়েছে একটা কাঠের ডেস্কের ওপর খোলা একটা জীর্ণ পুঁথির পাতায়। লামার দেহ নিস্পন্দ, তার চামড়ার যেটুকু অংশ দেখা যাচ্ছে তার রং ছেয়ে নীল, আর সে চামড়ার নিচে মাংসের লেশমাত্র নেই। লামা মৃত, কবে কিভাবে মরেছেন সেটা জানার কোনো উপায় নেই, আর কিভাবে তার দেহ মৃত্যুজনিত বিকারের হাত থেকে রক্ষা পেয়েছে সেটাও বোঝার কোনো উপায় নেই। সন্ডার্স এতক্ষণে খানিকটা সামলে নিয়েছে। কিছুক্ষণ আগে থেকেই তার স্নায়ু দুর্বল হয়েছে, তাই সে এতটা ভয় পেয়েছে। আমি জানি আমাদের অভিযান সার্থক হলে সে নিঃসন্দেহে তার স্বাস্থ্য ফিরে পাবে। এবার আমার দৃষ্টি গেল ঘরের অন্যান্য জিনিসের দিকে। একদিকে দেয়ালের সামনে পিতল ও তামার নানা রকম পাত্র। হঠাৎ দেখে মনে হবে বুঝি রান্নাঘরে ঢুকে পড়েছি। এগিয়ে দেখি পাত্রগুলোর মধ্যে নানান রকমের পাউডার, তরল ও চিটচিটে পদার্থ রয়েছে। সেগুলো চেনা খুব মুশকিল। অন্যদিকে দেয়ালে সারি সারি তাকে রাখা অজস্র পুঁথি। তার নিচে মেঝেতে রয়েছে আশ্চর্য সুন্দর কাজ করা পাথর বসানো 8 জোড়া তিব্বতী পশমের বুট জুতো। এছাড়া ঘরের সর্বত্র ছড়ানো রয়েছে নানা রকম হাড়, মাথার খুলি, জানোয়ারের লোম ইত্যাদি। ক্রোল বলে উঠল, এই প্রথম একটা গুম্ফায় এসে তিব্বতী মজিকের গন্ধ পাচ্ছি। আমার ভয় ডর বলে কিছু নেই, তাই আমি এগিয়ে গেলাম লামার মৃতদেহের দিকে। তিনি কোন বিষয় অধ্যয়ন করতে করতে দেহ রক্ষা করেছেন সেটা জানা দরকার। আগেই লক্ষ্য করেছি পুঁথির অক্ষরগুলো দেবনাগরী, তিব্বতী নয়। পুঁথিটা ধরে টান দিতেই সেটা মৃত লামার হাতের তলা থেকে বেরিয়ে চলে এলো আমার হাতে। লামার হাত দুটো সেই একইভাবে রয়ে গেল চৌকির 2 ইঞ্চি ওপরে। পুঁথির পাতা উল্টে পাল্টে বুঝতে পারলাম তার বিষয়টা বৈজ্ঞানিক। ক্রোল জিজ্ঞেস করাতে বললাম সেটা চিকিৎসা শাস্ত্র সম্পর্কে, যদিও জানি আসলে তা নয়। যাই হোক, আর সময় নষ্ট না করে সেই সঙ্গে নিয়ে মৃত লামাকে সেই অবস্থায় বসা অবস্থায় রেখে আমরা গুম্ফার অন্ধকার থেকে দিনের আলোয় বেরিয়ে এলাম। এখন দুপুর 2টো। আমি গুম্ফার সামনে একটা পাথরের উপর বসে আছি। পুঁথির অনেকটা পড়া হয়ে গেছে। তিব্বতে যে ধর্মের বাইরেও কোনো কিছুর চর্চা হয়েছে, এই পুঁথি তার প্রমাণ। অবশ্যই বিশেষ লামাটি ছাড়া এই বিশেষ বিষয়টি নিয়ে কেউ চর্চা করেছে কিনা সন্দেহ। এতে যা বলা হয়েছে তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। পুঁথির নাম উড্ডয়ন সূত্রম। নিছক রাসায়নিক উপায়ে মানুষ কীভাবে আকাশে উঠতে পারে তারই নির্দেশ দেওয়া আছে এতে। এই উড্ডয়ন সূত্রমের সংখ্যা আমি শুনেছি। বৌদ্ধ যুগে তক্ষশিলায় একজন মহাপণ্ডিত ছিলেন, তার নাম ছিল বিদ্যুৎধমনী। তিনি এই বৈজ্ঞানিক সূত্র রচনা করেন এবং করার কিছু পরেই তিব্বত চলে যান। আর তিনি কোনোদিন ভারতবর্ষে ফেরেনি। তার বিজ্ঞান সম্বন্ধেও ভারতবর্ষে কেউ কোনোদিন কিছু জানতে পারেনি। পুঁথি পড়ে এক আশ্চর্য পদার্থের নাম জানা যাচ্ছে, যার নাম ইয়াংমুং। এই ইয়াংমুংয়ের সামনে মানুষের ওজন এত কমিয়ে দেওয়া যায় যে একটা দমকা বাতাস এলে সে মানুষ রাজহংসের দেহচ্যুত পালকের মতো শূন্যে ভেসে বেড়াতে পারে। এই ইয়াংমুং যে কীভাবে তৈরি করতে হয় সেটা পুঁথিতে লেখা আছে। কিন্তু তার জন্য যেসব প্রয়োজনীয় উপাদানের কথা বলা আছে তার একটারও নাম আমি কখনো শুনিনি। বলিক, শলক্র, ত্রিগন্ধা, অভ্রনীল, থুমা, জরা, এর কোনোটাই আমার জানা নয়। যার হাতের তলা থেকে পুঁথিটা নিয়ে এলাম তিনি নিশ্চয়ই জানতেন, এবং এইসব উপাদানের সাহায্যে তিনি নিশ্চয়ই ইয়াংমুং তৈরি করতে সক্ষম হয়েছিলেন। নিঃসন্দেহে ইনিই সেই 200 year old লামা যার সঙ্গে উইলার্ড এই ইয়াংমুংয়ের সাহায্যে আকাশে উড়েছিল। ইনি যে গত 1 বছরের মধ্যে পরলোক গমন করবেন সেটা আমাদের দুর্ভাগ্য। নাহলে আমাদের পক্ষেও নিশ্চয়ই উইলার্ডের মতো আকাশে ওঠা সম্ভব হতো।
সকালে রওনা হওয়ার জন্য তৈরি, লেখা বন্ধ করি। 20শে আগস্ট, ল্যাটিটিউড 33.3 নর্থ, 84 লঙ্গিটিউড ইস্ট। উইলার্ডের ডায়েরিতে এই জায়গাতেই ক্যাম্প ফেলার উল্লেখ আছে। আমরাও তাই করেছি। আমরা বলতে যা ছিল তার চেয়ে 2 জন কম, কারণ মার্কোভিচ ওরফে মার্কহাম উধাও, এবং সেই নিশ্চয়ই সঙ্গে করে টুন্ডুপকে নিয়ে গেছে। এবং শুধু তাই নয়, আমাদের 2টি চমড়ির একটিও গেছে। আমি কদিন থেকেই মার্কোভিচকে মাঝে মাঝে টুন্ডুপের সঙ্গে কথা বলতে বলেছি। তখন অতটা গা করিনি। এখন বুঝতে পারছি ভেতরে ভেতরে একটা ষড়যন্ত্র ঘটেছিল। ঘটনাটা ঘটে কাল বিকেলে। গুম্ফা থেকে রওনা হওয়ার ঘন্টা 2 মধ্যে আমাদের একটা প্রলঙ্কর ঝড়ে পড়তে হয়েছিল, যাকে বলে ব্লাইন্ডিং স্টর্ম। সাময়িকভাবে সত্যি আমরা একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম। কে কোথায় রয়েছে, কোন দিকে যাচ্ছে, কিছুই বুঝতে পারছিলাম না। প্রায় আধ ঘন্টা পর ঝড় কমলে দেখি 2টি মানুষ আর একটি চমড়ি কম। তার উপরে যখন দেখলাম একটি বন্দুকও কম, তখন বুঝতে বাকি রইল না যে ব্যাপারটা অ্যাক্সিডেন্ট নয়। মার্কোভিচ প্যান করেই পালিয়েছে এবং তার ফেরার কোনো মতলব নেই। একদিক দিয়ে বলা যেতে পারে আপদ বিদেয় হলো, কিন্তু সেই সঙ্গে আবার আফসোস হলো তার শয়তানির উপযুক্ত শাস্তি হলো না। ক্রোল তো চুল ছিঁড়তে বাকি রেখেছে। বলেছে এসব লোকের সঙ্গে ভালো মানুষ করার ফল হচ্ছে এই। যাই হোক, যে চলে গেছে তার কথা ভেবে আর লাভ নেই। তাকে ছাড়াই আমরা ডুলুংডোর উদ্দেশ্যে পাড়ি দেব। উত্তরে চাইলে এখন ডুলুংডোর প্রাচীর দেখতে পাচ্ছি, এখনও মাইল 5 দূর। তা সত্ত্বেও প্রাচীরের বিশালত্ব সহজেই অনুমান করা যায়। পূর্ব পশ্চিম অন্তত 20-25 মাইল লম্বা বলে মনে হয়। উত্তর দক্ষিণের বোঝার কোনো উপায় নেই। বোধহয় ডুলুংডোর দিক থেকে একটা গন্ধ মাঝে মাঝে হাওয়ায় ভেসে উঠছে। সেটাকে প্রথমে কস্তুরি বলে মনে হয়েছিল, কিন্তু এখন অন্যরকম লাগছে। সেটা কিসের গন্ধ বলা শক্ত। শুধু এতটুকু বলতে পারি, এমন খুশবু আমাদের কারুর নাকে আগে কখনো প্রবেশ করেনি। আবার তাঁবুতে গিয়ে ঢুকি। 20শে আগস্ট, দুপুর 1:30। আকাশ মেঘাচ্ছন্ন, চারিদিকে ঘোলাটে অন্ধকার, তার মধ্যে লক্ষ্য বাঁশির মতো শব্দ করে বরফের ঝড় বইছে। ভাগ্যিস গিয়ানিমার বাজার থেকে বিলিতি তাঁবুর বদলে তিব্বতী পশমের তাঁবু কিনে নিয়েছিলাম। আজ সারাটা দিন এই ক্যাম্পেই থাকতে হবে মনে হচ্ছে। 20শে আগস্ট, বিকেল 5টা। আমাদের তিব্বত অভিযানের একটা হাইলাইট বা বিশেষ স্মরণীয় ঘটনা এই কিছুক্ষণ আগেই ঘটে গেল। 3টে নাগাদ ঝড়টা একটু কমলে রাফসাং আমাদের 4 জনকে মাখন চা দিয়ে গেল। বাইরে ঝড়ের শব্দ কমলেও দমকা বাতাসে আমাদের তাঁবুর কাপড় বারবার কেঁপে উঠেছিল। অবিনাশবাবু তার চায়ে চুমুক দিয়ে ভেরি গুড কথাটা সবে উচ্চারণ করেছেন, এমন সময় বাইরে যেন বহু দূর থেকে একটা চিৎকার শোনা গেল। পুরুষ কণ্ঠে পরিত্যাহী চিৎকার। কথা বোঝার উপায় নেই, শুধু আর্তনাদের সুরটা বোঝা যাচ্ছে। আমরা 4 জনে চায়ের পাত্র রেখে ব্যস্তভাবে তাঁবুর বাইরে এলাম। হেল্প হেল্প, সেভ মি, হেল্প, এবার বোঝা যাচ্ছে। কণ্ঠস্বরও চেনা যাচ্ছে। একদিন মার্কোভিচ ইংরেজি বলেছে রাশিয়ান উচ্চারণে। এই প্রথম তার মুখে খাঁটি ইংরেজের উচ্চারণে শুনলাম। কিন্তু লোকটা কোথায়? রাফসাংও হতভম্বের মতো এদিকে ওদিকে তাই চাইছে, কারণ চিৎকারটা একবার মনে হচ্ছে দক্ষিণ দিকে, একবার মনে হচ্ছে উত্তর দিক থেকে আসছে। হঠাৎ ক্রোল চেঁচিয়ে উঠল, হয়তো। হঠাৎ চেয়ে দেখি উত্তরে নয়, দক্ষিণে নয়, একবারে শূন্যে, আকাশের দিকে। মাথা তুলে স্তম্ভিত হয়ে দেখি মার্কোভিচ শূন্যে নামতে ভাসতে ভাসতে আমাদের দিকে এগিয়ে আসছে। একবার সে নিচের দিকে নামে, পরক্ষণে এক দমকা বাতাস তাকে আবার উপরে তুলে দেয়। এই অবস্থাতেই সে ক্রমাগত হাত পা ছুঁড়ে চিৎকার করে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কীভাবে সে যে এই অবস্থায় পৌঁছলো সেটা ভাববার সময় নেই। তাকে কী করে যে নামানো যায় সেটাই সমস্যা। কারণ পাগলা হওয়া তো শুধু থামছে না তা নয়, ক্ষণে ক্ষণে তার বেগ ও গতিবেগ বদলাচ্ছে। লেট হিম স্টে হিয়ার, সন্ডার্স হঠাৎ বলে উঠল। ক্রোল সে কথায় চমৎকার সায় দিল। তারা বুঝেছে মার্কোভিচকে শাস্তি দেওয়ার একটা চমৎকার পন্থা। এদিকে আমার বৈজ্ঞানিক মন বলছে মার্কোভিচ নিচে না নামলে তার ওড়ার কারণটা জানা যাবে না। রাফসাং কিন্তু ইতিমধ্যে তার তিব্বতী বুদ্ধি খাটিয়ে কাজে লেগেছে। 5 মিনিটের মধ্যে সে খানদাসের চমড়া লম্বা চমড়ির লোমের দড়ি পরপরের সঙ্গে গেড়ে বেঁধে তার মাথায় একটা পাথর বেঁধে সেটাকে মার্কোভিচের দিকে তাক ছোড়ার জন্য তৈরি হলো। ক্রোল গিয়ে তাকে বাধা দিল। মার্কোভিচ এখন আমাদের মাথার ওপর এসে পড়েছে। ক্রোল তার দিকে ফিরে কর্কশ গলায় চিৎকার করে বলল, ড্রপ দ্যাট গান ফাস্ট, অর্থাৎ তোমার হাতে যে বন্দুকটা নিচে ফেলো। মার্কোভিচের হাতে বন্দুক আছে সেটা এতক্ষণ দেখিনি। মার্কোভিচ বাধ্য ছেলের মতো তার হাতের মাল্লিকারটা ছেড়ে দিল, আর সেটা আমাদের 10 হাত দূরে মাটিতে পড়ে খানিকটা আলগা বরফ চারিদিকে ছিটিয়ে দিল। এবার রাফসাং ধরির মাথায় পাথরটা আর মার্কোভিচের দিকে ছুড়ে দিল। অবর্থ লক্ষ্য, মার্কোভিচ খপ করে সেটা লুফে নিল।
তারপর রাবসাং একাই তাকে অনায়াসে টেনে নামিয়ে আসলাম। এবার লক্ষ্য করলাম মৃত লামার ঘরে যে বাহারের বুট জুতো ছিল তারই একজোড়া আছে মার্কোভিচের পায়ে। এছাড়া তার কাঁধের ভেতর থেকে গুম্ফার অনেক জিনিস বেরোলো, যার অধিকাংশই সোনার। ডাকাত হাতে হাতে ধরা পড়েছে ঠিকই, সেই সঙ্গে সে একটা আশ্চর্য জিনিসের সন্ধান আমাদের দিয়েছে, যে তাকে শাস্তি বা ধমক দেওয়ার কথা আমাদের মনেই হলো না। মার্কোভিচ আমাদের ছেড়ে পালিয়েছিল ঠিকই, কিন্তু তার মতলব ছিল যাওয়ার পথে মৃত লাম্ফার গুম্ফা থেকে বেশ কিছু মূল্যবান দ্রব্য সরিয়ে নেওয়া। মূর্তি টুর্তি ঝোলায় ভরার পর তার বুটের কথাটা মনে পড়ে। সেদিন থেকেই তার লোভ লেগেছিল এই জিনিসটার ওপর। বুট নিয়ে বাইরে এসে সেটা পরে 2-1 পা হেঁটেই সে বুঝতে পারে বেশ হালকা লাগছে। এইভাবে তুন্ডুপ সমেত 2 মাইল সে দিব্যি চলেছিল। এমন সময় এক উত্তরমুখী ঝড় এসে তার সমস্ত ফন্ডি বুন্ডুল করে দিয়ে তাকে আকাশে তুলে এনে আবার আমাদের কাছে এনে হাজির করে। কোর্ল ও সন্ডার স্বভাবতই এই কাহিনী শুনে একেবারে হতভম্ব। তখন আমি তাদের পুঁথি আর ইয়ংমুংয়ের কথাটা বললাম। কিন্তু তার সঙ্গে এই বুটের সম্পর্ক কী, প্রশ্ন করলো সন্ডার্স। আমি বললাম, পুঁথিতে ইয়ংমুংয়ের সঙ্গে মানুষের গুলফ বা গোড়ালির একটা সম্পর্কের কথা বলা আছে। আমার বিশ্বাস এই দুয়ের সংযোগেই মানুষের দেহের ওজন কমে যায়। আমি জানি ওই বুটের সুকতলায় ইয়ংমুংয়ের প্রলেপ লাগানো আছে। অন্য সময় হলে কী হতো জানি না, চোখের সামনে মার্কোভিচকে উঠতে দেখে ক্রোল ও সন্ডার্স দুজনেই সুজনকেই আমার এই সিদ্ধান্ত মেনে নিতে হলো। বলা বাহুল্য, এই তিব্বতী বুট আমাদের প্রত্যেকেরই একটা করে চাই। রাবসাংকে বলতে সে বলল সে নিজেই গুম্ফা থেকে আমাদের 4 জনের জন্য 4 জোড়া জুতো নিয়ে আসবে। মার্কোভিচ একেবারে সুবোধ বালকটি, তার কাছে চোরাই মাল যা ছিল সব আমরা বাজেয়াপ্ত করে নিয়েছি, সেগুলো ফেরার পথে তার যথাস্থানে রেখে দেওয়া হবে। মার্কোভিচ জানে আমাদের কাছে তার মুখোশ খুলে গেছে, এরপর সে আর কোনো বাঁদরামি করবে বলে তো মনে হয় না। তবে অঙ্গার ও শতধৌতন ইত্যাদি ইত্যাদি। রহস্যগল্প চ্যানেলে আপনারা শুনছেন প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার একশৃঙ্গ রহস্য, একশৃঙ্গ অভিযান। আজকে এখন শুনুন শেষ পর্ব। 21শে আগস্ট। আমরা ডুংলুং ডোর প্রাচীরের সামনে ক্যাম্প ফেলে বসে আছি কাল বিকেল থেকে। খাড়ায় উঠে গেছে প্রাচীর প্রায় 150 ফুট। এটা যে কী দিয়ে তৈরি তা ভূতত্ত্ববিদ সন্ডার্স পর্যন্ত বলতে পারল না। কোনো চেনা পাথরের সঙ্গে এই গোলাপি পাথরের কোনো মিল নেই। এ পাথর আশ্চর্য রকম মসৃণ ও আশ্চর্য রকম মজবুত। ধাপে ধাপে গর্ত করে তাতে পা ফেলে ওপরে ওঠার কোনো প্রশ্ন ওঠে না। ক্রোল তিব্বতী বুট পরে 2-1 বার চেষ্টা করেছে, কিন্তু হাওয়ার অভাবে 20-25 ফুটের ওপরে উঠতে পারেনি। অথচ প্রাচীরের পেছনে কী আছে জানবার একটা অদম্য কৌতূহল হচ্ছে। সন্ডার্স বলছে এটা একটা দুর্গা জাতীয় কিছু, আমি এখনও বলছি হ্রদ। অবিনাশবাবু আরও পুণ্য সঞ্চয়ের জন্য তৈরি হয়ে আছেন। প্রাচীরের পেছন থেকে কোনো রকম শব্দ না পেলেও ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল মন মাতালো গন্ধে চারিদিক মশগুল হয়ে আছে। আমরা 3-3 ডাক সাইটে বৈজ্ঞানিক এই গন্ধের কোনো কারণ না খুঁজে পেয়ে বোকা বনে আছি। 22শে আগস্ট। আশ্চর্য বুদ্ধিপ্রয়োগ, অভাবনীয়তার ফল। আমাদের সঙ্গে পুরনো খবরের কাগজ ছিল অনেক, সেইগুলোর সঙ্গে 2টো তিব্বতী মাপ আর কিছু র্যাপিং পেপার জুড়ে আমাদের স্টকের তার দিয়ে কাঠামো বানিয়ে একদম খাঁটি দেশি উপায়ে একটা ফানুস তৈরি করে আগুন জ্বালিয়ে তাতে গ্যাস ভরলাম। তার সঙ্গে একটা 200 ফুট লম্বা দড়ি বাঁধলাম। সেই দড়িতে আমার ক্যামেরা বেঁধে পাঁচিলের দিকে মুখ ঘুরিয়ে 15 সেকেন্ড পরে আপনিই ছবি উঠবে এমন একটা ব্যবস্থা করে ফানুস ছেড়ে দিলাম। দড়ি ক্যামেরা সমেত সাঁই সাঁই করে ফানুস ওপরের দিকে উঠে গেল। প্রাচীরের মাথা ছাড়িয়ে যেতে লাগলো 6 সেকেন্ড। তারপর আর দড়ি ছুড়লাম না। 20 সেকেন্ড পর ফানুস সমেত ক্যামেরা নামিয়ে আনলাম। ছবি উঠেছে, রঙিন ছবি। হ্রদের ছবি নয়, দুর্গেরও ছবি নয়, গাছপালা লতাগুল্মে ভরা এক অবিশ্বাস্য সুন্দর সবুজ জগতের ছবি। এরই নাম ডুলুংডো। আপাতত আমরা প্রাচীর থেকে প্রায় 1200 গজ দূরে একটা পাথরের ডিবির পাশে বসে আছি। আমাদের 5 জনেরই পায়ে তিব্বতী বুট। আমরা অপেক্ষা করছি ঝড়ের জন্যে। আশা করছি সেই ঝড়ই আমাদের উড়িয়ে নিয়ে ডুলুংডোর প্রাচীরের ওপারের রাজ্যে গিয়ে ফেলবে। তারপর কি আছে কপালে জানি না। 30শে আগস্ট। দূরে, বহু দূরে একটা দল আমাদের দিকে এগিয়ে আসছে। এটা যদি দস্যু দল হয় তাহলে আমাদের আর কোনো আশা নেই। ডুলুংডোর আবহাওয়ায় 5 দিনে আমাদের যে স্বাস্থ্যোন্নতি হয়েছিল তার জোরেই আমরা এই 10 মাইল পথ হেঁটে আসতে পেরেছি। কিন্তু এখন শক্তি কমে আসছে। আমরা যেদিকে যাচ্ছি হাওয়া বইছে তার উল্টো দিকে, তাই তিব্বতী বুটগুলো কোনো কাজে আসছে না। খাবার দাবার ফুরিয়ে আসছে।
বডিও বেশি নেই। এই অবস্থায় পিস্তল বন্দুক সঙ্গে থাকা সত্ত্বেও একটা বড় দস্যু দল এসে পড়লে আমাদের চরম বিপদে পড়তে হবে। এমনিতেই আমরা একজনকে হারিয়েছি, অবশ্যই তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। তার অতিরিক্ত লোভই তাকে শেষ করে দিয়েছে। অবিনাশবাবুর ধারণা যে দলটা এগিয়ে আসছে সেটা যাযাবরদের দল। বললেন, আপনার জানতে কি দেখলেন জানিন না মশাই, ওরা দস্যু হতেই পারে না। কৈলাস, মানস সরোবর আর ডুলুঙ্গ দেখার ফলে আমি দিব্যদৃষ্টি পেয়েছি। আমি স্পষ্ট দেখছি ও দল আমাদের কোনো অনিষ্ট করতে পারে না। যাযাবরের দল হলে অনিষ্ট করার কথা নয়, বরং তাদের কাছ থেকে ঘোড়া, চমড়ি, খাবার দাবার ইত্যাদি সব কিছুই পাওয়া যাবে। ফলে আমরা যে নিরাপদে দেশে ফিরে আসতে পারবো সে ভরসা আমার আছে। 37 ঘন্টা ঝড়ের অপেক্ষায় বসে থেকে 23 তারিখ দুপুরে 1:30টা নাগাদ আকাশের অবস্থা ও তার সঙ্গে একটা শব্দ শুনে বুঝতে পারলাম আমরা যেরকম ঝড় চাই, অর্থাৎ যার গতি হবে উত্তর পশ্চিম, সেরকম একটা ঝড় আসছে। অবিনাশবাবুর তন্দ্রা এসে গেছিল, তাকে ঠেলে তুলে দিলাম। এরপর আমরা 5 জন বুটধারী ঝড়ের দিকে পিট করে ডুলুংডোর প্রাচীরের দিকে বুক চিতিয়ে দাঁড়ালাম। 3 মিনিট পরে ঝড়টা এসে আমাদের আঘাত করলো। আমার ওজন এমনিতেই সব থেকে কম, 1 মণ 13 সের, কাজেই আমি সবার আগে শূন্যে উঠে পড়লাম। এই আশ্চর্য অভিজ্ঞতার সঠিক বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ঝড়ের দাপটে সাঁই সাঁই করে এগিয়ে চলেছি শূন্যপথ দিয়ে, আর ক্রমশই ওপরে উঠছি। সেই সঙ্গে ডুলুংডোর প্রাচীরও আমার দিকে এগিয়ে আসছে আর নিচের দিকে নেমে যাচ্ছে। সামনের দৃশ্য দ্রুত বদলে যাচ্ছে, কারণ প্রাচীর আর আমাদের দৃষ্টিপথে বাধার সৃষ্টি করছে না। প্রথমে পেছনে বহু দূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়ে দেখা গেল। তারপর ক্রমে ক্রমে প্রাচীর যে আশ্চর্য জগৎটাকে আমাদের দৃষ্টি থেকে আড়াল করে রেখেছিল, সেই সবুজ জগৎ আমাদের চোখের সামনে ভেসে উঠল। প্রাচীরের বাধা অতিক্রম করে আমরা সেই জগতে প্রকাশ করতে চলেছি। আমার পেছনে কোড, সন্ডার্স, মার্কোভিচ ইংরেজি ও জার্মান ভাষায় ছেলে মানুষের মতো উল্লাস প্রকাশ করছে। আর অবিনাশবাবু বলছেন, ও মশাই, এই যে নন্দনকানন মশাই, এই যে দেখছি নন্দনকানন। প্রাচীর পেরোতেই ঝড়ের তেজ ম্যাজিকের মতো কমে গেল। আমরাও 5 জন বাতাসে ভেসে ভেসে ঠিক পাখির পালকের মতোই দুলতে দুলতে ঘাসে এসে নামলাম। সবুজ রং তাই ঘাস বললাম, কিন্তু এমন ঘাস কখনো চোখে পড়েনি। সন্ন্যাস চেঁচিয়ে বলল, জানো শঙ্কু, এখানকার একটি গাছও আমার চেনা নয়, একটিও নয়। এ এক আশ্চর্য নতুন প্রাকৃতিক পরিবেশ। কথাটা বলেই সে পাগলের মতো ঘাস, পাতা, ফুলের নমুনা সংগ্রহ করতে লাগলো। ক্রোল তার ক্যামেরা বার করে পটাপট ছবি তুলছে। অবিনাশবাবু ঘাসের ওপর গড়াগড়ি দিয়ে বললেন, এইখানেই থেকে যাই মশাই, আর গিরিডি গিয়ে কাজ নেই। এ অতি উর্বর জমি, চাষ হবে এখানে, চাল, ডাল, সবজি সব হবে। মার্কোভিস তার বুট খুলে লম্বা ঘাসের ভিতর দিয়ে জায়গাটা অনুসন্ধান করতে এগিয়ে গেল। ডুলুংডো আয়তনে প্রায় মানস সরোবরের মতোই বড়। বৃত্তাকার প্রাচীরের মধ্যে একটা অগভীর বাটির মতো জায়গা। দেখে মনে হয় কেউ যেন হাত দিয়ে বসিয়ে দিয়েছে। প্রাচীরের বাইরেটা নিচের দিকে খাড়া নেমে গেলেও ভেতরটা ঢালু হয়ে নেমেছে। সন্ডার্স ঠিকই বলেছে, এখানকার একটা গাছও আমাদের চেনা নয়, তারও নয়, আমারও নয়। তবে প্রতিটি গাছই ডালপালা, ফুল পাতা মিলিয়ে ছবির মতো সুন্দর। আমরা 4 জন বুট পরে লাফিয়ে লাফিয়ে অর্ধেক হেঁটে অর্ধেক উড়ে জায়গাটার ভেতর দিকে এগোচ্ছি। এমন সময় হঠাৎ একটা শনশন শব্দ পেলাম। তবে সামনের দিকে একটা বড় বড় পাতাওয়ালা গাছের মাথার উপর দিয়ে দূরে আকাশে প্রচণ্ড কী যেন একটা দেখা গেল। সেটা ক্রমেই আমাদের দিকে এগিয়ে আসছে। কয়েক সেকেন্ডে বুঝতে পারলাম সেটা একটা পাখি। শুধু পাখি নয়, একটা অতিকায় পাখি। 500 ঈগল এক করলে যা হয় তেমনই তার আয়তন। মাইন গড বলে একটা অস্ফুট চিৎকার করে ক্রোল তার মাল্লিখাটা পাখির দিকে পৌঁছাতেই আমি হাত দিয়ে সেটার নলটা নিচের দিকে নামিয়ে গেলাম। শুধু যে বন্দুকে ও পাখির কোনো ক্ষতি করার সম্ভাবনা তা নয়, আমার মন বলছে পাখি আমাদের কোনো অনিষ্ট করবে না। ঈগলের মুখ আর সাউথ আমেরিকান ম্যাকাওয়ের মতো ঝলমলে রঙের পালকোলা অতি বিশাল পাখিটা মাথার উপর 3 বার চক্কাকারে ঘুরে সমুদ্রগামী জাহাজের ভোঁয়ের মতো শব্দ করতে করতে যেদিক থেকে এসেছিল সেই দিকেই চলে গেল। আমার মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে এলো, রক। হোয়াট? কল বন্দুকাতে বোকার মতো প্রশ্ন করল। রক অথবা রক সিনবাদের গল্পে ঠিক এইরকমই একটা পাখির কথা ছিল। কোল বলল, কিন্তু আমরা তো আর অ্যারাবিয়ান নাইটসের রাজ্যে নেই, এতে একবারে বাস্তব জগৎ। পায়ের তলায় মাটি রয়েছে, হাত দিয়ে গাছের পাতা ধরছি, নাকে ফুলের গন্ধ পাচ্ছি। সন্ডার্স তার বিস্ময় কাটিয়ে নিয়ে বলল,
জঙ্গলের মধ্যে একটিও পোকামাকড় দেখছি না, সেটাই খুব আশ্চর্য লাগছে আমার। আমরা চারজন এগোতে এগোতে হঠাৎ একটা এই প্রথম একটা অদ্ভুত ছাড়া অন্য কিছু সামনে পড়ে উঠল। প্রায় 2 মানুষের সমান উঁচু একটা নীল ও সবুজে মেশানো পাথরের ঢিবি আমাদের সামনে পড়েছে। সেটা দুপাশে কত দূর গেছে পর্যন্ত জানি না, হয়তো ডাইনে বাঁয়ে কাছাকাছির মধ্যে তার শেষ পাওয়া যাবে। কিন্তু ক্রোল আর ধৈর্য রাখতে পারলো না। সে তার বুট সময় একটা বিরাট লাফ দিয়ে অনায়াসে রেগে ঢিবিটার মাথার উপর বসলো। আর তারপরে এক কাণ্ড, ঢিবিটা নড়ে উঠলো আর সব শুধু বাঁ দিকে চলতে শুরু করলো। ক্রোল তার সঙ্গে সঙ্গে চলছে। এমন সময় সে হঠাৎ চেঁচিয়ে উঠল, মাইন গড, ইটস এ ড্রাগন! ড্রাগনই বটে, ক্রোল ভুল বলেনি। সেই ড্রাগনের একটা বিশাল পেছনের পা এখন আমাদের সামনে দিয়ে চলেছে। অভিনববাবু ওরে বাবা বলে ঘাসের উপর বসে পড়লেন। ইতিমধ্যে ক্রোল ড্রাগনের পিঠ থেকে লাবিয়ে নেমে আমাদের কাছে চলে এসছে। আমরা অবাক হয়ে এই মন্থরগতি দানবতুল্য জীবের যেটুকু অংশ দেখতে পাচ্ছি তার দিকে চেয়ে রইলাম। প্রায় 3 মিনিট সময় লাগলো ড্রাগনটার আমাদের সামনে দিয়ে লেজ এঁকিয়ে বেঁকিয়ে গাছপালার পেছনে অদৃশ্য হয়ে যেতে। যে ধোঁয়াটা এখনও বনের বেশ খানিকটা অংশ ছেয়ে ফেলেছে, সেটা যে ড্রাগনের নিঃশ্বাসের সঙ্গেই বেরিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এতক্ষণে ক্রোলের বোধহয় আমার কথায় বিশ্বাস হয়েছে। তার অদ্ভুত নিরীহ ভেবাচাকা ভাব দেখে তাই মনে হচ্ছে। সন্ডার্স বলল, চারিদিকের এই অপরিচিত প্রাকৃতিক দৃশ্য দেখে নিজেকে একবারে অশিক্ষিত বর্বর মনে হচ্ছে শঙ্কু। আমি বললাম, আমার কিন্তু ভালোই লাগছে। আমাদের এই গ্রহে যে জ্ঞানী মানুষের বিস্ময় জাগানোর মতো কিছু জিনিস এখনও রয়েছে, এটাই আমার কাছে একটা বড় আবিষ্কার। আরও ঘণ্টাখানে ঘুরে বেরিয়ে বিস্ময় জাগানোর মতো কত প্রাণী যে দেখলাম তার হিসেব নেই। একটা ফিনিক্সে আগুনে পড়ার ঠিক আগের মুহূর্ত থেকে তার জায়গায় নতুন ফিনিক্সকে জন্মে পাখা মেলে সূর্যের দিকে উড়ে যেতে দেখেছি। এছাড়া উপকথার পাখিদের মধ্যে গ্রিফন দেখেছি, পারস্যের সিমুরঘা, আরবের আঙ্কা দেখেছি, রুশদের নর্ক আর জাপানিদের ফেং ও কির্নে দেখেছি। সরীসৃপদের মধ্যে চোখের চাহনিতে ভস্য করা ভ্যাসিলিস্ক দেখেছি। আর একটা আগুনে অধার্য স্যালিমান্ডারকে দেখলাম তার বিশেষত্ব জাহির করার জন্যে যেন বারবার একটা অগ্নিকুণ্ডে প্রবেশ করছে আর অক্ষত দেহে বেরিয়ে আসছে। একটা প্রকাণ্ড চতুর্দন্ত শ্বেত হস্তি দেখেছি। সেটা ইন্দ্রের ঐরাবত ছাড়া আর কিছুই হতে পারে না। আর সেটা যে গাছের ডালপালা ছিঁড়ে খাচ্ছিল, তার পত্রপুষ্পের চোখ ঝলসানো বর্ণচ্ছটা দেখে সেটা যে স্বর্গের পারিজাত তা অবিনাশবাবুও সহজেই অনুমান করলেন। তবে সবটাই যে বৃক্ষ লতা গুল্ম শোভিত নন্দনকানন তা নয়। উত্তরের প্রাচীর ধরে মাইলখানেক যাওয়ার পরে হঠাৎ দেখি গাছপালা ফুলফল সব ফুরিয়ে গিয়ে ধূসর রুক্ষ এক পাথরের রাজ্যে হাজির হয়েছি। তার সামনে বিশাল প্রস্তরখণ্ডের স্তূপ নিয়ে এক পাহাড়, তার গায়ে একটা গুহা, সেই গুহার ভেতর থেকে রক্ত হিম করা এক সব হুঙ্কার শোনা যাচ্ছে। বুঝতে পারলাম আমরা রাক্ষসদের রাজ্যের প্রবেশপথে এসে পড়েছি। রাক্ষস সব দেশের উপকথাতেই আছে, তাদের বর্ণনাও মোটামুটি একই রকম। সন্ডার্স গুহায় প্রবেশ করতে মোটেই রাজি নয়, ক্রোলের দোনামোনা ভাব। এটা দেখছি এখানকার প্রাণীরা আমাদের গ্রাহ্যই করে না, কিন্তু তা সত্ত্বেও আমি ইতস্তত করছি। অবিনাশবাবু আমার কোটের আস্তিন ধরে চাপ মেরে বুঝিয়ে দিচ্ছেন, ঢের হয়েছে, নেবার চলুন ফিরি। এমন সময় একটা তারস্বরে চিৎকার শুনে আমাদের সকলের মনটা সেই দিকে গেল। এই নিকান্স! বাঁদিকে একটা বড় মস্ত ঝোপের পেছন থেকে মার্কোভিচের গলায় চিৎকারটা আসছে। ও কি আবার কোকেন খেলো নাকি? ক্রোল প্রশ্ন করল। মোটেই না, বলে আমি এগিয়ে গেলাম ঝোপটার দিকে। সেটা পেরোতে এক অদ্ভুত দৃশ্য দেখে কয়েক মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। ছোট বড় মাঝারি নানান সাইজের একটা জানোয়ারের পাল আমাদের সামনে দিয়ে চলেছে। তাদের রং গোলাপি আর খয়েরি মেশানো। গরু আর ঘোড়া এই দুটো প্রাণীর সঙ্গেই তাদের চেহারার মিল রয়েছে, আর রয়েছে প্রত্যেকটার কপালে একটা করে পেঁচানো শিং। বুঝতে পারলাম এদের সন্ধানেই আমাদের অভিযান। এরাই হলো এক সিংহ বা ইউনিকর্ন, ক্লিনির ইউনিকর্ন, বিদেশের রূপকথার ইউনিকর্ন, মহেঞ্জোদারোর শিলে খোদাই করা ইউনিকর্ন। জানোয়ারগুলো যে সবকটা যে হাঁটছে তা নয়, তাদের মধ্যে কয়েকটা ঘাস খাচ্ছে, কয়েকটা একই জায়গায় দাঁড়িয়ে লাফিয়ে চাঞ্চল্য প্রকাশ করছে, আবার কয়েকটা বাচ্চা ইউনিকর্ন খেলার চলে পরস্পরকে গুঁতোচ্ছে। মনে পড়ল উইলার্ডের ডায়েরিতে লেখা, আই স এ হার্ড অফ ইউনিকর্নস টুডে।
আমরাও উইলারের মতো সুস্থ মস্তিষ্কেই দলটাকে দেখছি, কিন্তু মার্কোভিচ কই? সবে প্রশ্নটা মাথায় এসেছে এমন সময় এক অদ্ভুত দৃশ্য। জানোয়ারদের মধ্যে থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বেরিয়ে এসছে মার্কোভিচ। তার লক্ষ্য হলো আমাদের পেছনে ঘাসের শেষে ডুলুংডোর প্রাচীরের দিকে। আর সে যাচ্ছে একা নয়, তার দুহাতে জাপটে ধরা রয়েছে একটা গোলাপি রঙের ইউনিকর্নের বাচ্চা। সন্ডার্স বলল, থামাও, শয়তানটাকে থামাও! ভোট পড়ো চিৎকার করে উঠল ক্রোল। সে ছুটেছে মার্কোভিচকে লক্ষ্য করে। আমরাও তার পিছু নিলাম। কথাটা ঠিক সময় কানে গেলে হয়তো মার্কোভিচের খেয়াল হলো, কিন্তু সে আর হলো না। ঘাসের জমি ছাড়িয়ে প্রাচীরের মাথায় পৌঁছে সে এক মরিয়া বেপরোয়া লাফ দিলাম। অবাক হয়ে দেখলাম লাফটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তার কোল থেকে ইউনিকর্নের বাচ্চাটা উধাও হয়ে গেল এবং পর মুহূর্তেই মার্কোভিচের নিম্নগামী দেহ প্রাচীরের পেছনে অদৃশ্য হয়ে গেল। পরে রাফসাংয়ের সঙ্গে কথা হয়েছিল। সে মার্কোভিচকে প্রাচীরের ওপর থেকে প্রায় 150 ফুট নিচে মাটিতে পড়তে দেখে তার দিকে দৌড়ে যায়, কিন্তু তার আর কিছু করবার ছিল না। হাড়গোড় ভেঙে মার্কোভিচের তৎক্ষণাৎ মৃত্যু হয়। ইউনিকর্নের কথা জিজ্ঞেস করাতে সে অবাক হয়ে মাথা নেড়ে বলেছিল, সাহেব একাই পড়েছিলেন, তার হাতে কিচ্ছু ছিল না। ডুলুংডু সম্বন্ধে আমি যে ধারণায় পৌঁছেছি, সন্ডার্স ও ক্রোলও তাতে সায় দিয়েছে। আমার মতে অনেক দেশের অনেক লোক অনেক কাল ধরে যদি কোনো একটা এমন জিনিস বিশ্বাস করে যেটা আসলে কাল্পনিক, তাহলে সেই বিশ্বাসের জোরেই একদিন সে কল্পনা বাস্তব রূপ নিতে পারে। এইভাবে বাস্তব রূপ পাওয়া কল্পনার জগৎ হলো ডুলুংডু। হয়তো এমন জগৎ পৃথিবীতে আর কোথাও নেই। ডুলুংডুকে কোনো প্রাণী বা উদ্ভিদকে তার গণ্ডির বাইরে আনার মানেই তাকে আবার কল্পনার জগতে ফিরিয়ে আনা। মার্কোভিচ তাই ইউনিকর্ন আনতে পারেনি। সন্ডার্সের থলি থেকে তার সংগ্রহ করা ফুল পাতা তাই উধাও হয়ে গিয়েছে। মৌনী লামার একসঙ্গে হ্যাঁ না বলার মানেও এখন স্পষ্ট। এক সিংহ সত্যি থেকেও নেই। অবশ্যই ওরার ব্যাপারে উনি না বলে ভুল করেছিলেন, তার কারণ উড্ডয়ন সত্যমের কথাটা উনি বোধহয় জানতেন না। অবিনাশবাবু সব দেখে শুনে বললেন, তার মানে বলছেন দেশে ফিরে গিয়ে দেখানোর কিছু নেই, এই তো? আমি বললাম, ক্রোলের তোলা ছবি আছে, অবশ্যই সাধারণ লোকের কাছে সেটা খুব বিশ্বাসযোগ্য হবে বলে মনে হয় না। আর আছে আমাদের তিব্বতী বুট জুতো, কিন্তু পুঁথিতে বলছে ইয়ংমুং জিনিসটা গরমে গলে গেলেই তার গুণ চলে যায়। অবিনাশবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। এবার আমি আমার মোক্ষম অস্ত্রটি ছাড়লাম। আমরা যে প্রায় 25 বছর বয়স কমিয়ে দেশে ফিরছি সেটা বোধহয় খেয়াল করেননি। কী রকম? আমি আমার দাড়িগোঁফ থেকে বালি আর বরফের কুচি ঝেড়ে ফেলে দিতেই অবিনাশবাবুর চোখ গোল হয়ে গেল। এ কি, এ তো কালো কুচকুচে কাঁচা! আমি বললাম, আপনার গোঁফও তাই, আয়নায় দেখুন। অবিনাশবাবু আয়না নিয়ে অবাক বিস্ময়ে নিজের গোঁফের দিকে চেয়ে আছেন। এমন সময় সন্ডার্স এলো। সন্ডার্সেরও বয়স কমে গেছে। তার ওপরের পাটির পেছনের দিকে দাঁত নড়ছিল, সেটা আবার শক্ত হয়ে গেছে। সে একটা গভীর নিশ্চিতির হাঁপ ছেড়ে বলল, নো মাইটস, নট রবার্স, থ্যাংক গড। বাইরে থেকে যাযাবরদের হইহল্লার শব্দ, ঘোড়ার খুঁড়ের শব্দ, কুকুরের ঘেউ ঘেউ শুনতে পাচ্ছি। মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে। ওং মণিপদ্মে হুম।